বিআরটি প্রকল্পের ফাঁদে ৯ বছর ধরে ঢাকা গাজীপুর ময়মনসিংহ রুটে চরম ভোগান্তি, সমালোচনার মুখে বেড়েছে কাজের গতি। আগামী বছরের ডিসেম্বরেই চালুর আশা। বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে ভাইয়ের আবেদন, মন্ত্রী বললেন আইনি প্রক্রিয়া ছাড়া সম্ভব নয়, সরকার চাইলেই পারে বলছেন বিএনপি নেত্রীর আইনজীবী। বন্যা আর ভাঙনে দিশেহারা মানুষ, মাদারীপুরে কুমার নদ গিলে খাচ্ছে বসতভিটা ফসলি জমি। ফেনীতে প্রতিনিয়তই ভেসে যাচ্ছে দফায় দফায় ঘুরে দাঁড়। অবশেষে জট খুলছে দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের। কর্তৃপক্ষ বলছে ২০২২ সালের ডিসেম্বরেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে এই প্রকল্প। সেই লক্ষ্যে বাস্তবতা বিবেচনায় কাজের অগ্রগতি সন্তোষজনক বলেই মনে করেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। আগস্ট শেষে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৩.২৭%। সাইফুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। ময়মনসিংহ গাজীপুর মহাসড়ক থেকে রাজধানী ঢাকার প্রবেশদ্বার উত্তরা হয়ে এয়ারপোর্ট পর্যন্ত বছরের পর বছর যেন ২০ ফোড়া বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। গত ৯ বছরে দফায় দফায় বেড়েছে মেয়াদ, বেড়েছে প্রকল্পের ব্যয়ও। ফলাফল ধুলা আর খানাখন্দে বছরের পর বছর নাভিশ্বাস এ পথে চলাচলকারীদের। তবে গত কয়েক মাসে এই প্রকল্পে কাজের অগ্রগতি দৃশ্যমান। মূলত ৪টি প্রতিষ্ঠানের সমন্বয়ে চলছে কাজ। সড়ক ও জনপথ বিভাগের আওতায় ১৬ কিলোমিটার রাস্তার অগ্রগতি ৬৩.৪০%। সেতু কর্তৃপক্ষের টঙ্গীর ৪.৫ কিলোমিটার উড়াল পথের অগ্রগতি ৫৫.৬%। স্থানীয় সরকার বিভাগের সড়ক সংযোগের কাজ এরই মধ্যে শেষ হয়েছে ১০০%। বিআরটিএ বাস ডিপো নির্মাণের কাজও পুরোপুরি শেষ। ময়মনসিংহ গাজীপুর থেকে শুরু হয়ে প্রকল্প শেষ হবে রাজধানী ঢাকার এয়ারপোর্টে এসে। মোট দৈর্ঘ্য ২০.৫ কিলোমিটার। এর মধ্যে উড়াল পথ হবে ৮.৫ কিলোমিটার আর স্টেশন থাকবে মোট ২৫টি। থাকবে আধুনিক সব সুবিধা। বিবিএ অংশের হলো 55.60, আর আমাদের আর দুইটা কন্ট্রাক্ট ডিপো আর ফিডার রোডস, এগুলি 100% কমপ্লিট হয়ে গেছে আগে। আর আমাদের ওভারঅল প্রোগ্রেস হলো 63.27%, গড় অগ্রগতি আর কি, যেটা সবগুলি মিলিয়ে। এই পর্যায়ে এসে প্রথমবারের মতো কর্তৃপক্ষ বলছেন ২০২২ সালের ডিসেম্বরে চালু হবে বহুল প্রত্যাশিত দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। মার্জিন ধরে আমরা চাচ্ছি যে বাই ডিসেম্বর 2022 আমরা প্রজেক্ট শেষ করতে পারব। এবং আমাদের হিসাবও আছে যে আমাদের কম্পোনেন্ট ওয়াইজ হিসাব করলে সব কম্পোনেন্টই যে সময় হাতে আছে তার থেকে অনেক আগেই আমরা শেষ করি। একটা দুইটা কম্পোনেন্ট হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত যেতে হতে পারে। এই প্রকল্প চালু হলে মুক্তি মিলবে দীর্ঘদিনের ভোগান্তি থেকে। অবশেষে শেষ বিন্দুতে মিলেছে আলোর দেখা। কর্তৃপক্ষ এবার তাদের কথা রাখতে পারলে তা যে কেবল রাজধানীর যানজট সমস্যার সমাধান করবে বিষয়টি তাই নয়, ঢাকা থেকে গাজীপুর কিংবা ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থারও আমূল পরিবর্তন আনবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রায়াল রানের কথা ভাবছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এর মধ্যে প্রস্তুত 4টি স্টেশন, বাকিগুলোতে বসে গেছে ইলেকট্রিক পিলার আর রেল লাইন। শিগগিরই এই স্টেশনগুলো ট্রায়াল রানের জন্য প্রস্তুত করা হবে বলে জানান প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশে আসতে দেখা যাবে এর পূর্ত কাজ প্রায় শেষ স্টেশনগুলোর অবকাঠামোগত নির্মাণও চলছে, স্টেশনগুলোর শেড দেওয়ার কাজ। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এর বৈদ্যুতিক পিলারের সঙ্গে কেবলকে জুড়ে দেওয়ার কাজটি। আগস্টের শেষে সার্বিক অগ্রগতি ৬৯%। প্রথম অংশ অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের অগ্রগতি প্রায় ৯০%। পরের অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এগিয়েছে ৬৭%। এবারের লক্ষ্যমাত্রা আগামী বছর শেষে বাণিজ্যিক কার্যক্রমে অন্তত উত্তরা থেকে আগারগাঁওকে যুক্ত করা। সেই হিসাব মেলাতে পাড়ি দিতে হবে ৬ মাসের পারফরমেন্স টেস্ট, ৩ মাসের ইন্টিগ্রেটেড টেস্ট, পরে যাত্রীবিহীন টেস্ট। এখন আগারগাঁও পর্যন্ত ট্রায়াল রানের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। আগারগাঁও পর্যন্ত ভায়াডাকের উপরে যে কাজগুলো আছে সেগুলো প্রায় শেষ পর্যায়ে এখন আছে। ওসিএস মাস্ট যেটা ডিপোর অভ্যন্তরে, এটা আমরা শেষ করে ফেলেছি।
এবং দ্বীপের অভ্যন্তরে যে বৈদ্যুতিক তার বসানোর কাজ থাকে ওসিস মাস্টে, এটাও প্রায় শেষ পর্যায়ে আছে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছে মেট্রো রেলের ভাড়া নিয়ে, তবে কর্তৃপক্ষ বলছে ভাড়া নির্ধারণে এখনো কোনো সিদ্ধান্তই হয়নি। সরকার এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন। মেট্রো রেলের যে পরিচালনা ব্যয় সেটাকে বিবেচনায় নেবে এবং তার সাথে জনগণের যে ভাড়া পরিশোধের সক্ষমতা, এই দুইটা জিনিস বিবেচনায় নেবে। এরই মধ্যে 17 কিলোমিটার রেল লাইন বসানোর কাজ সম্পন্ন হয়েছে স্বপ্নের মেট্রো রেলের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় মতো পদ্মা সেতুর রেলের অংশে ট্র্যাক বসাতে পারলে সড়ক পথের সঙ্গে একই দিনে ট্রেন চালু করা সম্ভব। সেতুর দুপাশে রেল লিংক পরিদর্শন করে একথা জানান রেলমন্ত্রী। পদ্মা সেতু দিয়ে ঢাকা ভাঙ্গা রেল লাইন চালু হবে 2022 সালের 16 ডিসেম্বর। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা সেতুর দুই প্রান্তে রেল অবকাঠামোর কাজ পুরোদমেই এগিয়ে চলছে। মা প্রান্তে রেল সংযোগ সেতুতে চলছে রেল। রেলমন্ত্রী নিজেই পরীক্ষামূলকভাবে চলা রেলে চড়ে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। রেলমন্ত্রী জানালেন, মূল সেতুতে ব্লেসলেস ট্র্যাক বসাতে সময় লাগবে 6 মাস। সেতু কর্তৃপক্ষ আগামী জানুয়ারির মধ্যে হস্তান্তর করলে পদ্মা সেতুতে একই দিনে সড়কের সাথে ভাঙা মাওয়া পর্যন্ত রেল চলবে। তবে ঢাকা মাওয়া রেল লাইন চালু হবে 2022 সালের 16 ডিসেম্বর। 16 ডিসেম্বরকে সামনে রেখে আমরা এইটি যাতে উদ্বোধন করা যায় রেল, সেই বিষয়টি আমরা চিন্তা করব। পদ্মা সেতুর মা প্রান্তে রেল সংযোগ সেতুর পুনর্নির্মাণ করা 14 ও 15 নম্বর পিয়ার সম্পন্ন হবে আগামী ডিসেম্বর। পিয়ারের মাঝখানে যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল ক্লিয়ারেন্স যেটা ছিল সেটাকে আমরা বৃদ্ধি করেছি। সেই জন্য আমাদেরকে নতুন করে ডিজাইন করতে হয়েছে। বর্তমানে এটা স্টিল গার্ডার, স্টিল ট্রাস হচ্ছে। ঢাকা থেকে ভাঙা রেল জংশনের দূরত্ব 77 কিলোমিটার। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু মা প্রান্তে 2.57 কিলোমিটার, রেল সংযোগ সেতুর 1.71 কিলোমিটার রেল ট্র্যাক বসে গেছে। আর সেখানেই চলছে ট্রেন। চলন্ত ট্রেন থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। গণটিকা প্রসঙ্গ। করোনা টিকার দ্বিতীয় ডোজের গণটিকা ক্যাম্পেইনের শুরুর দিন রাজধানীতে উপচে পড়া ভিড় দেখা গেছে। বেশ কিছু কেন্দ্রেই বিশৃঙ্খলা ও জায়গা স্বল্পতার কারণে টিকা নিতে বেগ পেতে হয়। আবার অনেকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার বিষয়টি জানেনই না। রাজধানীর হাতিরপুলের 18 নম্বর ওয়ার্ডের কেন্দ্র এটি। ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়কেই বানানো হয়েছে গণটিকা কেন্দ্র। অভিযোগ ওঠে, ভোর থেকে দাঁড়িয়ে থেকেও টিকা নিতে পারেননি আগে আসা অনেকেই। আরে ভাই, সব কমিশনার কয়া সবাই ঢুকে যাইতেছে, আমার কোনো পাত্র 6টাতে খাড়া রয়েছে। ও 6টা থেকে সে পর্যন্ত খাড়াই না, সব তো ঢুকতে আছে, আমরা তো জানি না, আমরা ঢুকতেই পারতেছি না। সকাল থেকে খাড়া রয়েছে নাকি, মানে দেহের মতো কিছু নাই, ওরা যেমনে খুশি এমনি লয়ে গেছে। থেকে তো কাউন্সিলর অফিস, তার উপর ছোট্ট সিঁড়িতে গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন বহু মানুষ। স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। এটুকু জায়গার মধ্যে বলেন এইভাবে মানুষ দেয়, একটু খোলামেলা জায়গা হইতো, আমি তো মারাই গেছিলাম। 8 তারিখ আর 7 তারিখ মিলে একদিনে দিচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে আজকে কোনো নিয়ম শৃঙ্খলা নাই। যদিও কাউন্সিলর দুষলেন আয়োজকদের। আমাদের কথা তারা শুনে না, তারা ব্র্যাক থেকে যেই করা হয়েছে সেইভাবে তারা এখানে টিকা পদ্ধতি চালু করতেছে। ভোটার তালিকার মতো গত ফার্স্ট ডোজের সময় যে কার্ড নিয়ে যে নামগুলো আমরা শীট তৈরি করি, সেই শীটের মধ্যে খুঁজে বের করে নাম্বার মিলাবে। চোখে পড়েছে অন্য চিত্র। সরকার যে গতকাল যে সন্ধ্যার পরে যে আমরা টিভিতে অ্যাড দিছে, এটা অনেকেই জানে না। যে জানে না, যে পরে আসবে তাকে আমরা পরে দিয়ে দিব, কাউকে আমরা ফেরাবো না। সরকারের নির্দেশ মতে সিটি কর্পোরেশন এলাকায় গণটিকা দান চলবে 3 দিন। আর সারা দেশে সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে 12 তারিখ পর্যন্ত। গত মাসে যারা প্রথম ডোজ নিয়েছেন কেবল তারাই এই কর্মসূচির আওতায় পড়বেন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও বিভিন্ন স্থানে টিকা নিতে ভিড় করেন মানুষ। ভোগান্তি ছাড়াই লাইনে দাঁড়িয়ে টিকা নিয়েছেন প্রত্যাশীরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। দীর্ঘ লাইন, উপচে পড়া ভিড়, সামাজিক দূরত্ব সবই হার মেনেছে টিকা নিতে আসা মানুষের আগ্রহের কাছে। ভ্যাকসিন নিতে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে প্রান্তিক জনগোষ্ঠীর ঢল।
টিকার দ্বিতীয় ডোজ নিতে কেন্দ্রগুলোতে সকাল থেকে অপেক্ষা করেন প্রত্যাশীরা। কেউ কেউ ভোর 5টা থেকেই লাইনে দাঁড়ান। আমি টিকা নিতে কোনো সমস্যা হয় না, ভালোভাবেই দিচ্ছি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বেই। চট্টগ্রামে টিকা নির্ধারিত সময় দিতে পেরে খুশি সাধারণ মানুষ। আর আমরা সুন্দর মতো মারতে পারছি, আমাদের কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। এখানে যখন দিচ্ছে একটা সুবিধা পাইছি যে আমাদের ওয়ার্ড কমিশনার আসছে, এখানের পরিবেশ পরিস্থিতি সবই ভালো। মুঠোফোনে খুদে বার্তা না আসলেও মাইকিং শুনে কিংবা সংবাদ দেখে কেন্দ্রে আসেন টিকা প্রত্যাশীরা। ময়মনসিংহে তেমন ভিড় না থাকায় সহজে টিকা নিতে পেরেছেন অনেকে। খুব খুশি যে করোনার দুটো টিকা নিতে পেরেছি। দোনো ডোজ আমি দিয়েছি, সেজন্য অনেক খুশি। কেন্দ্রে কেন্দ্রে প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থদের প্রাধান্য দিয়ে টিকা দেয়া হয়। রংপুরে প্রথম দিনে 18,500 জনকে মডার্নার দ্বিতীয় ডোজ দেয়া হয়। মানুষের অনেক আগ্রহ। প্রথম দিকে যখন শুরু হয়েছিল কাজটা তখন বেশ ভিড় ছিল। কোনো ঝামেলা ছাড়াই কার্ড নিয়ে টিকা নিতে পেরেছেন গ্রহীতারা। রাজশাহীর সিটি কর্পোরেশনের 86টি কেন্দ্রে টিকা নেন নগরবাসী। বাইরে আছে, অনেক রিস্কের মধ্যে থাকতে হয়, বিধায় এটা দিয়ে রাখলে আমরা নিরাপদে থাকবো। কোনো ভিড় নাই এবং সবাই সুস্থভাবে টিকা গ্রহণ করছে। গত 7 জুলাই দেশব্যাপী গণটিকা কার্যক্রমের প্রথম ডোজ দেয়া হয়। সে সময় 50,71,000 মানুষ ভ্যাকসিন নেন। লাবিব হাসান, সময় সংবাদ। রোববার থেকে খোলার জন্য প্রস্তুত হচ্ছে স্কুল কলেজ। সরকারি নির্দেশনা অনুযায়ী সাজানো হচ্ছে ক্লাস রুটিন। সপ্তাহের নির্দিষ্ট দিনে একাধিক শিফটে হবে প্রথম থেকে চতুর্থ এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ক্লাস। শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতে জেড আকৃতিতে বসতে হবে আসনে। স্বাস্থ্যবিধি মানাতে রাখা হচ্ছে 3 স্তরের তদারকি ব্যবস্থা। শাকির আহমেদের রিপোর্ট। করোনা মহামারীতে 1.5 বছর বন্ধ থাকার পর আগামী 12 সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল কলেজ। তাপমাত্রা মেপে একাধিক পথে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করবে শিক্ষার্থীরা। মাস্ক পরিধান করা সহ জীবাণুনাশক হাতে মেখে ক্লাসে প্রবেশ করবেন। অস্বাভাবিক তাপমাত্রা পাওয়া গেলে শিক্ষার্থীদের রাখা হবে আইসোলেশন সেন্টারে। 3 ফুট দূরত্ব নিশ্চিত করে জেড আকৃতিতে বিন্যস্ত করা হয়েছে আসন। এখানে একজন বসবে, জাস্ট 3 ফিট দূরত্ব, ওই জায়গায় জিগজাগ ওয়েতে জেডের মতো, ওখানে একজন বসবে। সপ্তাহ জুড়ে চলবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস। আর সপ্তাহে একদিন একাধিক শিফটে চলবে প্রথম থেকে চতুর্থ এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ক্লাস। প্রতিদিন 3টি করে ক্লাস অনুষ্ঠিত হবে। রুটিনটা কষ্ট হচ্ছে, তারপর আমরা চেষ্টা করছি এটা ঠিক করে ফেলার জন্য। একই বিষয় পড়ানো হবে, বাট আমরা ভাগ কেন করব? আমাদের তো অনেকগুলি সেকশন এক একটা ক্লাসে। স্বাস্থ্যবিধি মানাসহ নির্দেশনা বাস্তবায়নে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে চান শিক্ষার্থীরাও। আমাদের অনেকের মধ্যে মাস্ক পরার প্রবণতাটা থাকে না, যে কথা বলতে বলতে খুলে ফেলে, তো এগুলা যেন না হয় সেটাই আমরা মনিটরিং করব। নিজেরা সবাই নিজ থেকে সচেতন থাকবো, নিজেদেরটা আগে দেখবো, তারপরে আমরা আর কি বাকিদেরটা দেখবো যে তারা ঠিক আছে কিনা। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি প্রস্তুত সহ শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক পরিধান না করলে শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ রেখে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে এরই মধ্যে প্রতিষ্ঠান পরিচ্ছন্ন করা শুরু করেছেন শিক্ষক কর্মচারীরা। প্রস্তুত করা হচ্ছে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের তালিকা। তবে ক্লাস শুরুর আগে স্বাস্থ্যবিধি মানা সহ কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে প্রায় 1.5 বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রায় 1.5 বছর পর 12 সেপ্টেম্বর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এখন চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। শ্রেণীকক্ষ সহ সবকিছু প্রস্তুত করা হচ্ছে পাঠদানের পরিবেশ তৈরি করতে। শিক্ষকরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরুর প্রস্তুতি নিচ্ছেন তারা। অ্যাসেম্বলি এখন আপাতত হবে না। এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন হবে। প্রত্যেক বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসিয়ে সেইভাবে আমরা রুটিন করে নিচ্ছি। 12 তারিখে প্রতিষ্ঠান খুলবে এবং 11 তারিখের মধ্যে আমাদের সমস্ত কার্যক্রম শেষ হয়ে যাবে। বন্ধের সময় অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে, তাই স্কুল খোলার পর তাদের ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ হবে বলেও জানান শিক্ষকরা। শিক্ষকরা চাই আমাদের এই প্রতিষ্ঠানের মাঠ ছাত্রছাত্রীদের কর্মচাঞ্চল্যে ভরে উঠুক। বাকি চ্যালেঞ্জগুলো যে সরকার আমাদের দিয়েছেন সেগুলো আমরা ওভারকাম করতে পারবো বলে আমরা আশা করছি। এদিকে দীর্ঘদিন পর স্কুল কলেজ খোলার সিদ্ধান্তে আনন্দিত শিক্ষার্থীরা।
খুবই আনন্দিত যে আমাদের স্কুলটা এতদিন পরে খোলা হবে, আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো, সব ফ্রেন্ডের সাথে দেখা হবে, হ্যাঁ ক্লাসে ফিরতে পারবো, তাড়াতাড়ি স্কুল খুলে সবাই আসলে আমরা আবার আগের মতো পড়াশোনা শুরু করতে পারবো। করোনা সংক্রমণ রোধে গত বছর 17 মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সাবিত সারওয়ার, সময় সংবাদ। সময় টিভির নামে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় ধরনের অপপ্রচার চালানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান 12 সেপ্টেম্বর খোলা হবে না বলে একটি ভুয়া খবর ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে সূত্র হিসেবে সময় টিভির নাম উল্লেখ করা হয়েছে। তবে সময়ের কোনো সংবাদ মাধ্যমেই এ ধরনের খবর প্রকাশ করা হয়নি। মঙ্গলবার বেলা 2:30টার দিকে বাংলাদেশ শিক্ষা বার্তা নামের একটি ফেসবুক পেজের পোস্টে বলা হয় 12 সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। সূত্র হিসেবে উল্লেখ করা হয় সময় টিভির নাম। একই পেজে ওই দিন সন্ধ্যায় আরেকটি পোস্টে লেখা হয় 12 সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই বলে যে তথ্য ছড়িয়েছে তা মিথ্যা গুজব। এদিকে শিক্ষা বার্তার পোস্টের পরপরই ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপে এই ভুয়া খবর ছড়িয়ে পড়ে। তুলন ডেইরি মিল্ক, সিঙ্গাপুর প্রবাসী, ভ্যাকসিনের আগে ভার্সিটি খোলা নয়, কফি হাউস, কেয়ার অব ইয়োরসেলফ, আকাশ ছোঁয়া ভালোবাসা, স্কুল গ্যাং, না বলা কিছু কথা, হ্যালো পীরগঞ্জ, রংপুর, চর ফ্যাশন নিউজ, সব ধরনের চাকরির খবর ও অন্যান্য সংবাদ সহ নানা ফেসবুক পেজ ও গ্রুপে এই মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া হয়। এর আগেও সময় টিভির সূত্র ব্যবহার করে বিভিন্ন সময়ে গুজব রটানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। করোনা ভাইরাসের কারণে প্রায় 1.5 বছর ধরে বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। রোববার আন্তঃ মন্ত্রণালয়ের সভা শেষে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানান, আগামী 12 সেপ্টেম্বর থেকে একযোগে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। তিনি জানান, শ্রেণীকক্ষে পাঠদানকালে শিক্ষার্থী ও শিক্ষক সহ সবাইকে মাস্ক পরিধান করতে হবে। 12 সেপ্টেম্বর 2021 থেকে আমরা শ্রেণীকক্ষে পাঠদান শুরু করতে পারবো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে নিরাপদ পানির সংকটে দেশের প্রায় 7 কোটি মানুষ, তথ্য গবেষণায় নানা রোগে আক্রান্ত গ্রাম ও শহরের বাসিন্দারা, শিগগিরই সব জেলায় টেস্টিং ল্যাব চালুর আশা। এবার বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চাইল তার পরিবার। সরকারের কাছে এ আবেদন জানান ভাই শামীম ইস্কান্দার। বোন সেলিমা ইসলাম জানান, সরকারের সিদ্ধান্ত পেলেই চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হবে বেগম জিয়াকে। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদনের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। দুর্নীতির 2 মামলায় 17 বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্যে 2 বছর 1 মাস 17 দিন কারাভোগ করেছেন তিনি। আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে পরিবারের আবেদনে গত বছরের 25 মার্চ সাময়িক সময়ের জন্য মুক্তি পান বিএনপি নেত্রী। শর্ত দেওয়া হয় দেশের বাইরে না যাওয়া এবং বাড়িতে থেকেই চিকিৎসা নেওয়া। দণ্ড স্থগিত করে বেগম জিয়ার মুক্তির মেয়াদ 3 দফা বাড়ানো হয়, যা শেষ হবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে। এর আগেই মুক্তি চেয়ে আবারও আবেদন করেছেন তার পরিবার। এবার চাওয়া হয়েছে স্থায়ী মুক্তি। সরকারের সায় পেলে বেগম জিয়াকে বিদেশে নেওয়ার কথা জানান তার বোন। এরকম আলোচনা তো অনেক দিন থেকেই চলছে। এটা তো ফখরুলও কয়েকবার বলেছে তারা ইয়েতে। এমনি সবাই তো তাই চাচ্ছে। তার শারীরিক অবস্থা এত খারাপ, তাকে মুক্তি দিলে সে বাইরে যাইতে পারে, তার মতো চিকিৎসা করতে পারে, ফুলে বেড়াইতে পারে। সে তো বাড়ি থেকে বেরো হতে পারছে না। অ্যাপ্লিকেশন তো দেওয়াই আছে, তাকে আমরা বিদেশে পাঠাতে চাই। এরই মধ্যে মুক্তির আবেদনে মতামত দিয়েছেন আইনমন্ত্রী। এ বিষয়ে সরাসরি কথা না বললেও টেলিফোনে মন্ত্রী জানান, বেগম জিয়ার স্থায়ী মুক্তি সম্ভব নয়। স্থায়ী মুক্তির আবেদন তো দেওয়া যায় না। স্থায়ী মুক্তির আবেদন ওই একই দরখাস্তের মধ্যে, এবং তো ওনার যে উনি তো মুক্তই আছেন। স্থায়ী মুক্তি আবার কি আমি তো বুঝি নাই। যেটা আইনের সম্ভব সেটা আইনি মতামত আমি দিয়েছি। নিয়ম অনুযায়ী বেগম জিয়ার পরিবারের আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছর ও 2011 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের কারাদণ্ড হয় তার। এছাড়া বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা, রাষ্ট্রদ্রোহ ও মানহানির আরও 34টি মামলা হয়। এসব মামলার অধিকাংশরই তদন্ত এখনও শেষ হয়নি। এদিকে বিচার শুরুর অপেক্ষায় রয়েছে নাইকো, গ্যাটকো ও বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়াকে স্থায়ী মুক্তি দেওয়ার সুযোগ আছে কিনা তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। তার আইনজীবীরা বলছেন, সরকার চাইলেই সেটা সম্ভব। এক্ষেত্রে আইনে কোনো বাধা নেই। এই যুক্তির সঙ্গে একমত নন দুদক আইনজীবী। তিনি বলছেন, আদালত ছাড়া স্থায়ী মুক্তি দেওয়ার এখতিয়ার সরকারের নেই।
সপ্তাহখানেক আগের কথা, এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেছিলেন বেগম জিয়াকে বিদেশ যাওয়ার আবেদন করতে হলে তাকে আবার জেলে ফিরতে হবে। তাকে কারাগারে রেখে বিএনপি নেত্রীর পরিবার আবেদন করলেই কেবল তখনই নতুন করে তা বিবেচনা করার সুযোগ পাবে সরকার, এর আগে নয়। মন্ত্রীর বক্তব্যের কিছুদিন পরেই স্থায়ী মুক্তি চেয়ে আবেদন করলেন বেগম জিয়ার পরিবার। আইনমন্ত্রী টেলিফোনে সময় সংবাদকে জানান স্থায়ী মুক্তি দেওয়া সম্ভব নয়। দুদক আইনজীবীও বলছেন আদালত থেকে খালাস পাওয়া ছাড়া স্থায়ী মুক্তি দেওয়ার এখতিয়ার নেই সরকারের। গভর্নমেন্টের সরকারের পক্ষে স্থায়ী মুক্তি দেওয়ার কোনো নজির নেই, আইন নেই, এবং মুক্তি পেতে হলে আদালতে আর্গুমেন্ট করে বেকসুর খালাস পেতে হবে। আরেকটা রাস্তা আছে, রাষ্ট্রপতির কাছে যদি দরখাস্ত দেয় উনি যে আমাকে এই দণ্ড থেকে মুক্তি দেওয়া হোক, এবং সেখানে অপরাধ স্বীকার করতে হবে, এবং সেটা একমাত্র রাষ্ট্রপতির এখতিয়ার। ভিন্ন ব্যাখ্যা দিলেন বেগম জিয়ার আইনজীবীরা। তারা বলছেন সরকার চাইলে আইন বাধা হয়ে দাঁড়াবে না। ফৌজদারি কার্যবিধি 401 ধারায় এটা শর্ত সাপেক্ষে বা শর্তহীনভাবে যে কোনোভাবে উনি দিতে পারেন। মানে আইনমন্ত্রী যদি উনি জানেন, আইনটা উনি জানেন, এবং আইনে যেভাবে স্পষ্ট বলা আছে শর্তযুক্ত বা শর্তহীনভাবে যে কোনোভাবে উনি সরকার তাকে মুক্তি দিতে পারেন। বেগম জিয়া যখন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তখন বিদেশে চিকিৎসার আবেদন করা হয়েছিল। আইনের সুযোগ না থাকায় সে সময় তার আবেদনটি খারিজ করে দেয় সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফায় 3 দিনে পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। এ নিয়ে মামলার 83 সাক্ষীর মধ্যে 5 জন শেষ হলো। মঙ্গলবার মামলার পঞ্চম সাক্ষী হিসেবে প্রত্যক্ষদর্শীর জবানবন্দি দিয়েছেন ঘটনাস্থলের নিকটবর্তী মসজিদের মুয়াজ্জিন নুরুল আমিন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে 15 আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর 10:14 জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে মামলার পঞ্চম সাক্ষী হিসাবে প্রত্যক্ষদর্শী ঘটনাস্থলের নিকটবর্তী মসজিদের মুয়াজ্জিন নুরুল আমিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 11:30 পর্যন্ত সাক্ষ্য দেন তিনি। এরপর শুরু হয় আসামি পক্ষের আইনজীবীর জেরা, যা চলে বিকেল 5টা পর্যন্ত। বাদীপক্ষের আইনজীবী নুরুল আমিনকে ঘটনাস্থলের নিকটবর্তী মসজিদের মুয়াজ্জিন উল্লেখ করলেও আসামি পক্ষের আইনজীবীর দাবি তিনি মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক। একজনকে বলে তুমি ট্যাক্সি চালক না, তুমি দেখলা কেন কিভাবে, আর একজনকে বলে তুমি রোহিঙ্গার চোখ নেই। একটা মার্ডারের ঘটনা দেখতে কোনো নিষেধাজ্ঞা নাই। অনেক জেরার পরও মূল ঘটনা থেকে 100 তো নাড়তে পারে নাই। ওই মসজিদের মুয়াজ্জিন সে নয়, মূলত সে রোহিঙ্গা ক্যাম্পের একজন বাস্তুচ্যুত রোহিঙ্গা। অন্যদিকে একজন বিদেশি নাগরিক হিসাবে এই যে সে সাক্ষ্যটা দিল, এর কোনো আইনগত অধিকারও তার কিন্তু নাই। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন আসামি পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বরখাস্তকৃত ওসি প্রদীপকে কারাবিধি মতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত প্রতিবেদনটি মামলার রেফারেন্স হিসেবে নথিভুক্ত করার মৌখিক আবেদনও জানানো হয়। তবে এ ব্যাপারে আদালত কোনো সিদ্ধান্ত দেননি। যদি এটা দরকার হয় এটা কোর্ট পরবর্তীতে এটা দেখবেন। মানে আদালতের দরখাস্ত দিয়ে দৃষ্টি আকর্ষণ করলে মানে আদালত বলেন যে কারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ইনি উদ্যোগ নেবেন। এর আগে গেল 23 থেকে 25 আগস্ট মামলার প্রথম দফায় সাক্ষ্য দেন মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস এবং শাহিদুল ইসলাম সিফাত। এরপর দ্বিতীয় দফায় গত 2 দিনে সাক্ষ্য দেন মোহাম্মদ আলী ও কামাল হোসেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কমছে না বানভাসী মানুষের দুর্ভোগ। পানিবন্দী অবস্থায় দিন কাটছে বিস্তীর্ণ জনপদের মানুষের। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকট। ছড়িয়ে পড়ছে চর্মরোগ সহ পানিবাহিত নানা রোগ। মাছের ঘের, ফসলি জমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম বিপাকে দুর্গতরা। পানি স্রোতে ভাসছে পুরো এলাকা। রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলের মাঠ, মাছের ঘের সবই এখন পানির নিচে।
টাঙ্গাইলে নদ নদীর পানি কমলেও এখনো 8টি উপজেলার নিম্নাঞ্চলের 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পাকা রাস্তা তলিয়ে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেঙে গেছে ব্রিজ কালভার্ট। আবার সাবার যা করছিলাম আমন টামন যেমন ছিল না তলে সব বাইসা গেছে গা। বছর আশকুর কেন সব দিকে এই কষ্ট। এখনো নামিনি ফেনীতে ফুলগাজী পরশুরাম আঞ্চলিক সড়কের পানি। বিচ্ছিন্ন 2 উপজেলার যোগাযোগ ব্যবস্থা। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। মানিকগঞ্জেও বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকট। ছড়িয়ে পড়ছে চর্মরোগ সহ পানিবাহিত নানা রোগ। ফরিদপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও গত 1 মাস ধরে জেলার 7টি উপজেলার 23টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। পুকুরের মাছ, সবজি ক্ষেত সহ বিস্তীর্ণ এলাকার জমির ফসল পানিতে ভেসে যাওয়ায় দিশেহারা মানুষ। শরীয়তপুরে পদ্মা নদীর পানি বাড়া অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। অন্যদিকে জেলার জাজিরার 5টি ইউনিয়নের প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে পদ্মার ভাঙন। এর মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ 3 কিলোমিটার এলাকায় ভাঙন রোধে বালি ভর্তি জিও ব্যাগ ও জিও টিউব ফেলছে পানি উন্নয়ন বোর্ড। রাজবাড়ী জেলা সদর সহ 5 উপজেলার 67 গ্রামের প্রায় 30,000 মানুষ পানিবন্দী রয়েছেন। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। মৌসুমী বায়ু ও অমাবস্যার প্রভাবে বরিশালে কীর্তনখোলা নদীর জোয়ারের পানি বিপদসীমা অতিক্রম করে নগরীতে ঢুকে পড়েছে। গতকাল বিকেলে নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করতে শুরু করে। পরে ঘণ্টাখানেকের মধ্যেই নগরীর বিভিন্ন এলাকায় তলিয়ে যায় পানিতে। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। পানি উন্নয়ন বোর্ড জানায়, বিকেলে কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। 2-1 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। মেঘনা নদীর তীব্র স্রোতে ভোলার রাজাপুরে পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও টিউব ফেলেও ভাঙন ঠেকাতে পারছে না। এতে আতঙ্কে রয়েছে কয়েকশো পরিবার। ইতিমধ্যে বিলীন হয়ে গেছে প্রায় 750 মিটার এলাকা। ঝুঁকিতে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। প্রচণ্ড স্রোতের আঘাতে ধসে যাচ্ছে নদী পার। সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল থেকে চর মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় 4 কিলোমিটার এলাকায় দেখা দেয় ভাঙন। 2 সপ্তাহ ধরে চলা ভাঙন তাণ্ডবে নদী গর্ভে বিলীন হয়েছে জোরখাল ও চর মোহাম্মদ আলী গ্রামের প্রায় 750 মিটার এলাকা। ভিটেবাড়ির পাশাপাশি ফসলি জমি, বাগান হারিয়ে নিঃস্ব অনেকে। ঘরবাড়ি সরিয়ে নিলেও গাছপালা তলিয়ে যাচ্ছে মুহূর্তেই। ঝুঁকির মুখে রয়েছে 3টি স্কুল সহ বহু বসতবাড়ি। নদীতে বাড়ি ঘর জমি সব বিল্ডিং করে আছে, এখানে কোথায় যাবো, কোথায় থাকবো তার মতো কোনো অবস্থান নাই। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জোড়াখালে 200 মিটার ও চর মোহাম্মদ আলীতে 280 মিটার এলাকায় বালু ভর্তি জিও টিউব ফেলেছে। তাতে ভাঙন কিছুটা কমলেও পার্শ্ববর্তী এলাকায় অব্যাহত রয়েছে। তবে কিছুদিন ধরে জিও টিউব ফেলার কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। ওয়ার্ডারের কাজ আমার কাছে 5 দিন পর্যন্ত কন্ট্রাক্টররা করতে আসে না। রাস্তাগুলি তলায় গেছে এবং নতুন করে বুঝতার প্রয়োজন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ঢাকা থেকে জিও ব্যাগ আসলে বন্ধ কাজ আবারও শুরু হবে। 750 মিটার দৈর্ঘ্যে ভাঙনটা হচ্ছে। 4 কিলোমিটার ঝুঁকিপূর্ণ, তার মধ্যে 750 মিটারের ভাঙন হচ্ছে। তো বাকি অংশে হতে পারে, এটা তো বলা যায় না এখনই। তবে 4 কিলোমিটার দৈর্ঘ্যে আমরা প্রোটেকশনের জন্য ডিপিপি সাবমিট করছি। ভাঙন রোধে 4 কিলোমিটার এলাকায় স্থায়ী প্রতিরক্ষার জন্য প্রকল্প জমা দেওয়া হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, ভোলা। পাহাড়ি ঢলের পানিতে ফেনীতে প্রতি বছরই ভেসে যায় দফায় দফায় ঘুরে দাঁড়ানো মানুষের স্বপ্ন। অথচ প্রায় 3 লাখ মানুষের দুর্ভোগ আর ক্ষতি কাটিয়ে ওঠার চাবিকাঠি নতুন বাঁধ নির্মাণের প্রকল্প প্রস্তাবনা পানি সম্পদ মন্ত্রণালয়ে জমা পড়ে আছে গত 3 বছর ধরে। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্পটি বাস্তবায়ন হলে দুঃখ ঘুচবে চিরতরে। মীর হোসেনের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ফেনীর মুহুরী নদীর উজানে ভারতের ত্রিপুরা থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে প্রতি বছরই 3 থেকে 4 বার এভাবেই তলিয়ে যায় পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিস্তীর্ণ এলাকা।
ফলে দফায় দফায় ক্ষতির মুখে পড়ছে এখানকার মানুষ। আর এই ক্ষতি বন্ধে 167 কোটি টাকার প্রকল্পের ব্যয় কমিয়ে 135 কোটি টাকায় মুহুরী-কুহুয়া বন্যা নিয়ন্ত্রণে 123 কিলোমিটার বাঁধের কাজ শেষ হয় 2011 সালে। নদীর দুতীরে 30 মিটার দূরে বাঁধ দেওয়ার কথা থাকলেও ব্যয় কমাতে তীরেই দেয়া হয় অকার্যকর বাঁধ। কোনো সুফল না থাকলেও প্রতি বছরই চলে বাঁধ ভাঙা গড়ার টাকার খেলা। ফলে এই জনপদের মানুষ এখন পড়েছে অস্তিত্ব সংকটে। এই নদীর যে বাঁধ আছে এই বাঁধ বাঁধলে কখনো সমাধান হবে না। নদীর থেকে দূরে যাইয়া আমাদের যদি বাঁধ বাঁধে তখন আমাদের এই সমাধানটা হবে ইনশাআল্লাহ। পানি লই খুব কষ্ট করে মানুষ, আমাদের বাপ দাদা কষ্ট করছে, এখন আমরা কষ্ট করব। আমরা সরকারের কাছে আবেদন জানাই এই বেরিবানটা যখন আরো মজবুতভাবে শক্তভাবে বান্ধাটা ভালোভাবে করলে আমরা বসবাসটা ঠিকভাবে চলতে পারি। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, মানুষের ক্ষতির তুলনায় সরকারি সাহায্য যৎসামান্য। আমরা যে সাহায্য সহযোগিতা দিই সেটা মানুষের 100 ভাগের 1 ভাগও হয় না। আমরা এটা চাই স্থায়ী সমাধান। এ অবস্থায় নদী খনন, ভূমি অধিগ্রহণ, তীর সম্প্রসারণ করে নতুন বাঁধসহ 731 কোটি টাকার মুহুরী-কুহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসনে পানি সম্পদ মন্ত্রণালয় একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে 2019 সালে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দাবি, এটি বাস্তবায়ন হলে দীর্ঘদিনের দুঃখ ঘুচবে। এটার স্থায়ী সমাধানের জন্য আমরা একটি পানি উন্নয়ন কর্তৃক একটি প্রকল্প 731 কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প দাখিল করেছি। এটি পানি সম্পদ মন্ত্রণালয়ের যাচাই বাছাই হয়েছে। গত 10 বছরে মুহুরী-কুহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙ্গন, মেরামত ও সংস্কার ব্যয় হয়েছে 15 কোটি টাকারও বেশি। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। মাদারীপুরের রাজৈরে কুমার নদের ভাঙনে এরই মধ্যে বিলীন হয়ে গেছে 75 মিটার সড়ক, বসতঘর ও ফসলি জমি। ভাঙনের মুখে বহু ঘরবাড়ি ও স্থাপনা। এই মুহূর্তে গোয়ালবাথন এলাকায় আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। অভিজিৎ। ইমা, গত রোববার থেকে কিন্তু এই কুমার নদের অস্বাভাবিক ভাবে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে তীব্র আকার ধারণ করেছে ভাঙন। ইতিমধ্যে এই যে গোয়ালবাথন এলাকার যে সড়কটি বিলীন হতে শুরু করেছে, এই সড়কটি যদি পুরোপুরি বিলীন হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে যে এই কয়েকটি ইউনিয়নের মানুষ রাজুর উপজেলা এবং জেলা সদরে যাতায়াতের যে একমাত্র পথ সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে এবং তারা চরম দুর্ভোগে পড়বেন বলে তারা আশঙ্কা করছেন। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে বালুর বস্তা ফেলে এই ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। যদিও এলাকাবাসীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যদি এখানে কার্যকর ভাবে স্থায়ী ভাবে যদি বেড়িবাঁধ নির্মাণ করা না হয় তাহলে কিন্তু এই সড়কটির পুরো অংশই নদে বিলীন হয়ে যাবে এবং এর পাশে যে হেক্টরের পর হেক্টর জমি রয়েছে সেই জমির ফসল রয়েছে সেই ফসল তলিয়ে যাবে বলে তারা আশঙ্কা করছেন। এছাড়া আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে এই কুমার নদে প্রতি বছরই কিন্তু পানি বৃদ্ধি হয় এবং এখানে এই সড়কটির গত বছরও কিন্তু অনেক প্রায় 150 থেকে 300 মিটারের মতো সড়ক নদে বিলীন হয়েছে। তো আমরা এখানকার এলাকাবাসীর সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে এই ভাঙন রোধে যদি কার্যকর পদক্ষেপ না গ্রহণ করা তারা ব্যাপক ক্ষতির মুখে পড়বে। তো আমরা একটু চেষ্টা করব এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলার। আসলে আপনাদের এখানে দাবি কি, মূলত কি দাবি আছে? আমাদের দাবি, এখানে আমরা মন্ত্রী মহোদয়ের 3-4 বার নামাইছি, আমাদের বলছে এখানে বোল্ডেজার দিয়ে দেবে, মানে যেটা পাথর বলে বাইন্ধে দেবে। 15টা বাড়ি ঘর বাড়ি ছিল, এখানে পরিবার ছিল, এরা নিষ্কৃত হয়ে ওদিক চলে গেছে ভাঙ্গিয়া। এখন আমাদের এই কারভেন্টারির রাস্তা, হরিদাসদি, মহেন্দ্রদি, আরো 3টে ইউনিয়ন আছে, কোবরাসুর, এটা প্রাণ কেন্দ্র, উপজেলা এবং জেলা পর্যায়ে যোগাযোগের সড়ক যোগাযোগ এইটাই হলো মেন স্থান, প্রাণ কেন্দ্র। এইটা যদি ভেঙে যায়, এই বেরিবারটা ভাঙলে আমরা 2000 বিঘা হেক্টর আছে জমি, ইরিদানের ইরি জমি, এটার ব্লক ম্যানেজার হলো গনি ম্যানেজার, সে বাংলাদেশের স্বর্ণপ্রাপ্ত পাইছে, এই ব্লকটা বিলীন হয়ে যাবে। আর আমাদের ফসলি 300 বিঘা জমি এই যে ওপার চলে গেছে শাখার পার ভেঙে। এখন আমাদের গ্রামবাসীর সবার দাবি এখানে উন্নত, এই বালুর বস্তার চেয়ে উন্নত কিছু করুক জেলা উপজেলার প্রশাসন যারা আছে দায়িত্বে, তাদের সবার কাছে আমাদের দাবি। ইমার, শুনছিলেন যে স্থানীয় যে বাসিন্দা তারা বলছেন যে এখানে গত বছরও 15 থেকে 20টি পরিবার কিন্তু নদের যে ভাঙন সে ভাঙনে বিলীন হয়ে গেছে এবং এখানে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ডের
পক্ষ থেকে। ফলে তারা আতঙ্কে রয়েছেন। গত বছর ভাঙন ছিল, ঠিক এবছরও পানি বাড়ার সাথে সাথে কিন্তু ভাঙন তীব্র আকার ধারণ করেছে। তারা যেমনটা আশঙ্কা করছেন, এখানে যদি এই স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণ করা না হয় তাহলে এই পুরো সড়কটি নদে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছেন, এবং এই সড়কটি বিলীন হলেই এর পাশেই রয়েছে ফসলি জমি, হেক্টরের পর হেক্টর জমি, সেই জমিগুলো কিন্তু নদে বিলীন হওয়ার আশঙ্কা করছেন। আপনাকে আরেকটু বিষয় বলে রাখি যে এখন পর্যন্ত, গতকাল থেকে এখন পর্যন্ত ভাঙন কিন্তু প্রতি মুহূর্তেই বাড়ছে। সর্বশেষ যে তথ্য তাতে প্রায় 150 মিটার থেকে 200 মিটারের মতো সড়ক ইতিমধ্যে নদে বিলীন হয়ে গেছে। অর্থাৎ আর কিছু অংশ যদি বিলীন হয় তাহলে কিন্তু এখানকার যে 2 থেকে 3টি ইউনিয়নের বাসিন্দা রয়েছে তারা রাজুর উপজেলা এবং জেলা সদরে কিন্তু তারা যাতায়াত করতে পারবেন না, কারণ তাদের এটি হচ্ছে মূলত একমাত্র সড়ক পথ। বিকল্প কোনো পথ না থাকায় তারা কিন্তু চিকিৎসা, স্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য সেবা দানের জন্য যে উপজেলা সদর এবং জেলা সদরে যাতায়াত কিন্তু করতে পারবেন না। ফলে কিন্তু তারা ব্যাপক দুর্ভোগে পড়বেন। এখানে আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ড মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহার সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে প্রাথমিক পর্যায়ে এখানে 22 থেকে 25 লাখ টাকার 6 থেকে 7 হাজার বালুর বস্তা ফেলে তারা ভাঙন ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন যে এখানে যেহেতু হঠাৎ করে ভাঙন দেখা দিল, নদীতে কুমার নদে পানি দিতে যে ভাঙন, সেই ভাঙনের সর্বশেষ মাদারীপুরে নদী ভাঙনের খবর জানাতে আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। মানিকগঞ্জে পদ্মার ভাঙন রোধে সরকারের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, গত কয়েকদিনের ভাঙনে এলাকার বসতভিটা, ফসলি জমি তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার হাজারো মানুষ। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বড় ক্ষতির মুখে পড়বেন এলাকাবাসী। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। পড়াশোনা করতেছে আজিমনগর স্কুলের একজন ভাঙা না নেয় সেজন্য। ভোরের সময় আরও থাকছে, বাগেরহাটে বেড়েছে ঠান্ডাজনিত নানা রোগ, হাসপাতালে শয্যা সংকট, চিকিৎসা দিতে হিমশিম অবস্থা। আবহাওয়া পরিবর্তনের কারণ বলছেন চিকিৎসকরা। স্ট্রোক সহ নানা কারণে পঙ্গুত্ব বরণকারীদের সহজ ও স্বাভাবিক জীবনযাপনে ফেরাতে ফিজিওথেরাপির ভূমিকা অনন্য। এছাড়া মাংসপেশির ব্যথা সহ অন্যান্য অনেক রোগে প্রতিনিয়ত ফিজিওথেরাপির চাহিদা বাড়ছে। তবে সরকারের সঠিক নজরদারির অভাবে দেখা দিয়েছে ভুঁইফোর প্রতিষ্ঠান ও অনভিজ্ঞদের দৌরাত্ম্য। প্রতারিত হচ্ছেন রোগী। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান। কদিন আগেও কোনো সাহায্য ছাড়া 2 পায়ে ভর দিয়ে হাঁটা এক প্রকার দুঃস্বপ্ন ছিল আজমত খানের, কিন্তু মাত্র 2.5 মাসের মাথায় জীবন অনেকটাই বদলে গিয়েছে তার। ধীরে ধীরে ফিরছে চলাচল ক্ষমতা। প্রায় 3 মাস আগে ব্রেন স্ট্রোক করে ডান হাত ও ডান পা অবশ হয়ে যায় 65 বছরের বৃদ্ধ আজমতের। তবে চিকিৎসকের পরামর্শে স্ট্রোকের 8 দিনের মাথায় ফিজিওথেরাপির জন্য ভর্তি হন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সাভারের সিআরপিতে। বাকিটা শোনা যাক তার মুখেই। আমি ওইটা বসতে পারবো বা দাঁড়াইতে পারবো বা হাঁটতে পারবো, আমি এটা চিন্তাই করিনি। আল্লাহ দিলে আমি অনেক ভালো, এখন আমি একাই হাঁটতে পারি। মোটরবাইক দুর্ঘটনায় কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যায় নারায়ণগঞ্জের বাসিন্দা নূরে আলম সিদ্দিকীর। বিছানাতেই পার করেছেন বেশ কয়েক মাস। পায়খানা, প্রস্রাব সহ প্রতিদিনকার সকল কার্যক্রমেই থাকতে হতো অন্যের মুখাপেক্ষী। অথচ মাত্র 4 মাসের মাথায় ফিজিওথেরাপি বদলে দিয়েছে তার জীবনের মানে। আমি এখান থেকে চিকিৎসা নেওয়ার পরে বেড থেকে একা একা উঠতে পারি, বেড থেকে হুইল চেয়ারে ট্রান্সফার হতে পারি, নিজে গোসল করতে পারি একা একা, যেগুলো আসলে আমি আগে কল্পনাও করিনি, নিজে নিজে করতে পারবো। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দেশে ফিজিওথেরাপির সূচনা হয় 1972 সালে। দিনে দিনে বেড়েছে এর প্রসার। বর্তমানে প্রতিদিন 5 লাখেরও বেশি মানুষ নির্ভরশীল ফিজিওথেরাপির উপর। যদিও যাদের শতকরা প্রায় 90% সঠিক চিকিৎসা পান না কিংবা শিকার হন অপচিকিৎসার। কিন্তু কেন? আমাদের সাথেই হয়তো বা 3 মাস এখানে সিআরপিতে একটা রোগী নিয়ে এসে আসছে, সেই এখন তার এলাকায় যে ফিজিওথেরাপিস্ট হয়ে গেছে। এটা কিন্তু সো মাচ ডেঞ্জারাস।
সে অ্যানাটমি জানে না, ফিজিওলজি জানে না, প্যাথোলজি জানে না, এক্সারসাইজ ফিজিওলজি জানে না, কাইনোসিওলজি জানে না। ম্যাল প্র্যাকটিসগুলো আসতেছে রুলস রেগুলেশন না থাকার জন্য, এবং রুগীরা অনেক বেশি হ্যাম্পার হচ্ছে। যারা সমস্ত গ্র্যাজুয়েশন শেষ করলো, ইন্টার্নশিপ শেষ করলো, আর যারা মাত্র 2 মাস 3 মাস 6 মাস এটা কোর্স করে আসলো, দুজনের কোয়ালিফিকেশন কি সমান হবে? সরকারি হাসপাতালে প্রথম শ্রেণীর পদে স্নাতক ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট নিয়োগের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে মানসম্মত সেবা পৌঁছে দিতে নীতি নির্ধারকদের প্রতি আহ্বান সংশ্লিষ্টদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। নিরাপদ পানির অভাবে ভুগছে দেশের 6,83,00,000 মানুষ। জনসংখ্যার 11.8% মানুষই ব্যবহার করছেন আর্সেনিকযুক্ত পানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। দূষিত পানি ব্যবহারে নানা রোগে আক্রান্ত হচ্ছেন গ্রাম ও শহরের বাসিন্দারা। স্থানীয় সরকার মন্ত্রী জানালেন, শিগগিরই দেশের সবকটি জেলায় চালু করা হবে ওয়াটার টেস্টিং ল্যাব। মার্জিয়া মুমুর রিপোর্ট, ছবি তুলেছেন আল মামুন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশে 11.8% মানুষ আর্সেনিকযুক্ত পানি পান করছে। সর্বোচ্চ সিলেট বিভাগে 40% মানুষ আর চট্টগ্রাম বিভাগে 31% মানুষ। ঢাকার পার্শ্ববর্তী জনবহুল নীলটেক গ্রাম। একটু খাবার পানির জন্য বাসিন্দাদের প্রতিদিনকার লড়াই। গ্রামটির নলকূপগুলোর প্রায় অর্ধেকে আর্সেনিকের উপস্থিতি রয়েছে। পুরান সবগুলি কলের মধ্যে আর্সেনিক, এই জন্য বাধ্য করতে হয়। বাচ্চা বউগুলা পানি না, কিছু কিছু টেবল উঠে, কিছু কিছু টেবল উঠে না, তাহলে যা উঠে ওটার মধ্যে আর্সেনিক ভরা। শুষ্ক মৌসুমে নিরাপদ পানির জন্য হাহাকার চরমে পৌঁছে। এই সময় নলকূপগুলো থেকে পানি উঠানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। কয়েক মাইল দূরের তালুপুর থেকে পায়ে হেঁটে পানি সংগ্রহ করতে হয় বাসিন্দাদের। এই পানিটা পাক করতে পারিনি, পাকানোর জন্য পানি আমরা অনেক দূরে ডেঙ্গাই কম এক কলসি আনতে আনতে আমার ঘর ঘরনে হে তালুপুরের মাঝখানে তাও পাওয়া যায় না। নিরাপদ পানির এমন সংকট শুধু গ্রামাঞ্চলেই নয়, খোদ রাজধানীর ধানমন্ডি এলাকার বাসিন্দারা জানালেন ওয়াসার ময়লা ও দুর্গন্ধযুক্ত পানির কথা। জুরাইন, দনিয়া, যাত্রাবাড়ি ও শনিরাকড়ার বাসিন্দাদের অভিযোগ তীব্র পানি সংকটের। বিশ্রী গন্ধ লাগে, আমরা পানি খাইতে পারি না। তো ওয়াসার লোক আসছিল একদিন, ওনারা বলছিল যে ঠিক হয়ে যাবে, পরে তো আর ঠিক হয় নাই। আমাকে বলে যে ছায়দাবাদ থেকে পানি আসে, মাওয়া থেকে পানি আসে, এর কোনো সলিউশন হয় নাই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, জনসংখ্যার প্রায় 12% আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করে। 11.8% মানুষ আর্সেনিক ঝুঁকির মধ্যে আছে, এবং গত 10 বছরে আর্সেনিকের কার্যক্রম কিছুটা ধীর গতিতে এগিয়েছে। অবস্থার উন্নয়নে দেশের সব জেলায় দ্রুত ওয়াটার টেস্টিং ল্যাব বসানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। আর্সেনিক যেমনি আছে তেমনিভাবে স্যালাইন ওয়াটার আছে। তো আবার অনেক জায়গাতে আছে যে পানি একেবারেই সেখানে পাওয়া যায় না। আমরা প্রতিটি জেলায় একটি একটি করে পানি টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করছি। 2030 সালের মধ্যে প্রত্যেক নাগরিককে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার আওতায় আনতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের রাজনীতি করার অধিকার আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে ঠাকুরগাঁওয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। আমাদের ইসলাম একটা রাজনৈতিক দল, তার রাজনীতি করার ক্ষমতা অধিকার আছে। আমাদের দেশ, আমাদের সংবিধান তাদেরকে সেটা দিয়েছে। বিএনপির সংকট ক্রান্তিকাল নো, আমি এটা বিশ্বাস করি না। এটা সম্পূর্ণ জাতির সংকট। আওয়ামী লীগ সরকার ধরে আসলে ক্ষমতা আসার পরে সুষ্ঠু নির্বাচন হলে সে ক্ষমতায় যেতে পারবে না, তখন সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সে বাতিল করে দিল। এদিকে জামায়াত শিবিরকে রাজনীতির সুযোগ দিতে হবে মির্জা ফখরুল ইসলামের আলমগীরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, জামায়াত ছাড়া বিএনপি অচল। গতকাল বিকেলে ঢাকার কামরাঙ্গীর চরে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। করোনায় ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের হাতে ত্রাণ তুলে দেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি বলেন, চলতি বছরের মধ্যে দেশের 70% মানুষকে করোনা টিকা দিবে সরকার। স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতে দ্রুত সময়ের মধ্যে টিকা পায় সে ব্যাপারেও চিন্তা ভাবনা চলছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে উদ্ধারে বিএনপি মাঠে নেমেছে বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম। আমরা স্বাস্থ্যবিধি মেনে
মির্জা ফখরুল ইসলাম জামাতের রক্ষা কবচ হিসেবে আজকে তিনি মাঠে নেমেছেন এবং তিনি বলছেন জামাতের রাজনীতির সুযোগ দিতে হবে, অর্থাৎ বিএনপি জামাত ছাড়া বিএনপি অচল। আজকে তার বক্তব্যে এই কথাটা ফুটে উঠেছে। আমরা কিন্তু ওই মুক্তিযুদ্ধের বিরোধী দলকে সাথে নেই না, এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে সাথে নিয়ে কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করছে। আজকে মির্জা ফখরুলের বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে যে এদেরকে ছাড়া, এই বিরোধী শক্তিকে ছাড়া, জামাতকে ছাড়া তারা অচল, তারা চলতে পারবে না। তার এই বক্তব্যের আমি তীব্র নিন্দা জানাই। ঢাকার চারপাশে নদীর সৌন্দর্য বাড়াতে ও দখলমুক্ত করতে আরও এক দফা বাড়ানো হলো প্রকল্প ব্যয়। ৩৩২ কোটি টাকা ব্যয় বাড়িয়ে পিলার স্থাপন, ওয়াকওয়ে ও জেটি সহ অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে ১১৮১ কোটি টাকা। গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠকে দুটি সংশোধনী সহ ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এছাড়া ৬৬টি পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৩০৪০টি ফ্ল্যাট নির্মাণের অনুমোদন দেওয়া হয়। ঢাকার আশপাশে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদী দখলমুক্ত করে নদীর গতিপথ ঠিক রাখতে ২০১৮ সাল থেকে কাজ করছে নৌ পরিবহন মন্ত্রণালয়। সীমানা পিলার স্থাপন করে ওয়াকওয়ে নির্মাণ সহ অবকাঠামোতে শুরুতে ৮৪৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। তবে প্রকল্পের পরিধি বাড়িয়ে ৩ বছর পর ১১৮১ কোটি টাকার প্রকল্প পাস হয় একনেকে। ২০২৩ সালের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অর্থবছরের চতুর্থ সভায় প্রকল্পের বিস্তারিত আলোচনা করা হয়। যমুনা নদী থেকে জেগে ওঠা ভূমি উন্নয়ন ও সিরাজগঞ্জের অর্থনৈতিক অঞ্চল রক্ষায়ও একটি প্রকল্প পাস হয়। এ সময় নদীতে শিল্প বর্জ্য না ফেলে দূষণমুক্ত করে গতি প্রবাহ ঠিক রাখতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সিটি কর্পোরেশনগুলোকে নদী রক্ষায় ভূমিকা রাখার উপর জোর দেন। নতুন এবং সংশোধিত মিলে ৮টি প্রকল্পের মোট বিনিয়োগ করবে বাংলাদেশ সরকার ৭,৫৮৯ কোটি ৭২ লক্ষ টাকা। বর্জ্য ট্রিট করতে হবে, নদীকে অলওয়েজ কাটেন আর সুরক্ষা করেন। উপকূলে যে বাঁধগুলা ভাঙে শুধু আমরা রিপেয়ার করে যাই, কিন্তু মানুষেরাও তো আমাদের দুটা চিংড়ি চাষ করে তাদের লবণ পানির দরকার, তারা কেটে লবণ পানি ঢুকায়। এই সম্বন্ধে তিনি আবার সজাগ থাকার জন্য বললেন। ৮ বিভাগের ৬৬টি পৌরসভায় ১১৪২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৩০৪০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ বাবদ ভাড়া নেওয়া হবে ন্যূনতম। কর্মীদের চাকরি যাতে বংশানুক্রমে তারা পেতে পারে অগ্রাধিকার, এটা তো আমাদের আইনে অলরেডি আছে। এটা পুনরায় রিএসার্ট করেছেন, তাই না? রিএসার্ট যেটা আমরা কমিটেড, কারণ তিনি বলেছেন যে এরাই ভালো কাজ করে, তাদের কাজ তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন সরকার প্রধান হিসাবে। সভায় হিলি, বুড়িমারি ও বাংলাবান্ধায় স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ, রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। উজবেকিস্তান ও বাংলাদেশ একে অন্যের দর্শনীয় স্থানগুলো দেখাতে চায়, বাড়াতে চায় পর্যটন ব্যবসা। এজন্য বাংলাদেশে দূতাবাস স্থাপনের পাশাপাশি প্রয়োজন ঢাকা তাসখন্দর সরাসরি বিমান চলাচল। দেশটির উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় তাৎক্ষণিকভাবে যোগাযোগ ও পররাষ্ট্র দপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন দেশটির উপপ্রধানমন্ত্রী। তাসখন্দ থেকে আরও জানাচ্ছেন জুবাইর ফয়সাল। একজন উজবেক নাগরিককে যদি সমুদ্র বিলাসে যেতে হয়, তাকে কাজাখস্তান কিংবা তুর্কমেনিস্তান পার হয়ে যেতে হয় কাস্পিয়ান সাগরে। কিন্তু ভ্রমণের জন্য খুব একটা পর্যটন বান্ধব নয় কাস্পিয়ান। ঠিক এই জায়গাটিতেই বিশাল এক সম্ভাবনা দেখছে বাংলাদেশ। ধর্মীয় দিক থেকে মিল থাকায় আশেপাশের দেশগুলোর তুলনায় উজবেকদের জন্য সমুদ্র সৌন্দর্য উপভোগে আদর্শ স্থান হতে পারে কক্সবাজার। আবার উজবেকিস্তানের ঐতিহাসিক স্থানগুলোতেও আসতে চান বাংলাদেশি পর্যটকরা। বিমান যোগাযোগ কিংবা ভিসা ইস্যুতে এখনও দুদেশকেই নির্ভর করতে হয় অন্য আরেক দেশের উপর। আর তাই দেশটির উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে শিগগিরই তাসখন্দ ঢাকা সরাসরি বিমান চালুর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ফ্লাইট চালুটা কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। রাষ্ট্রদূত বলেছেন যে এটা ফাইনাল স্টেজে আছে। তাদের জন্য কিন্তু সাগরটা একটা আকর্ষণীয় জিনিস হবে। আমরা ডেভেলপ করে তাদেরকে যদি কক্সবাজারে আনতে পারি তাহলে ওটা তাদের জন্য একটা, তো তাদের কাছে তো কোনো সাগর নাই, কোনো, তারা তো ল্যান্ডলক। ব্যবসা বাণিজ্যের জন্যই শুধু না, দুদেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য সরাসরি বিমান যোগাযোগ চালু হওয়া দরকার। আমরা ইতিমধ্যে অনেক দূরে গিয়েছি, আশা করছি শিগগিরই সুখবর দিতে পারবো।
বাণিজ্যিক হিসাবে বছরে গড়ে মাত্র $40 মিলিয়ন মতো পণ্য আদান প্রদান করে দুদেশ। সংখ্যাটা বাড়াতেই তাই নেওয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ। আবিষ্কারের নেশায় ছুটছে মানুষ, কখনো কর্মক্লান্তি কাটাতে, কখনো অবসর উদযাপনে, আবার কখনো বাণিজ্য লক্ষ্যের সন্ধানে। আসলে সময় এখন বাধাহীন যাত্রার। আর তাই উজবেক আর বাংলাদেশ সরকারও চায় দুদেশের নাগরিক পর্যায়ে তৈরি হোক সম্প্রীতির বন্ধন, খুলে যাক সংস্কৃতি আর সম্ভাবনার সবগুলো বন্ধ দরজা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, উজবেকিস্তান। বাগেরহাটে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। হঠাৎ আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। মূলত আবহাওয়া পরিবর্তনের কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন শিশুরোগ বিশেষজ্ঞরা। এই অবস্থায় অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন তারা। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিন অসুস্থ শিশুদের নিয়ে বাগেরহাট সদর হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ছুটছেন অভিভাবকরা। গত কয়েকদিনে সদর হাসপাতালে ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ রোগী ভর্তি হচ্ছেন। এতে শয্যা সংকট দেখা দেয়ায় হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেকে। হঠাৎ হাসপাতালে রোগের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। শ্বাসকষ্ট আর কাশি ছিল, আর আগের থেকে এখন ভালো। খিঁচুনি উঠে গেছিল, সেই অবস্থায় কালকে দুপুরে নিয়ে আসার পর শ্বাসকষ্ট মেলা সমস্যা এলো, আসে ইনজেকশন দিছে, দেওয়ার পরে একটু সুস্থ। বেড যে সংখ্যা তার থেকে 4-5 গুণ রোগী হচ্ছে যে অ্যাডমিট হচ্ছে। চিকিৎসা সেবা থেকে অনেক হিমশিম খাচ্ছে। শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমাদের তো অবশ্যই এখানে বেগ পেতে হচ্ছে। আমাদের শিশু কনসালটেন্টস আছেন এবং মেডিকেল অফিসার আছেন IMCH থেকে, তারা এই সার্ভিসটা দিচ্ছেন এবং তাদেরকে এটা আসলে তাদের জন্য খুবই কষ্টকর হচ্ছে সেবা দেওয়ার জন্য। মূলত আবহাওয়া পরিবর্তনের কারণেই হাসপাতালে রোগের চাপ বেড়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। এ অবস্থায় অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের প্রতি বাড়তি যত্নের আহ্বান শিশু বিশেষজ্ঞদের। বাচ্চাদের ক্ষেত্রে এখন প্রচুর পরিমাণে শ্বাসকাশির রোগী আসে। হঠাৎ করে আপনার সিজন চেঞ্জ, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে গরম, তো বাচ্চারা আসলে খুব দ্রুত ঘেমে যায়, তো ওই ঘাম থেকে সংক্রমণটা হয় সবচেয়ে বেশি। গত 1 মাসে বাগেরহাট সদর হাসপাতালে প্রায় 6000 শিশু চিকিৎসা নিয়েছে। হাসপাতালটির শিশু ওয়ার্ডে 24 শয্যার বিপরীতে বর্তমানে চিকিৎসাধীন আছে 54 শিশু। সময় সংবাদ, বাগেরহাট। কিশোরগঞ্জের যশোদল আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর শুরু হয়েছে। এ প্রকল্পে শিশুদের জন্য রয়েছে মিনি পার্ক, পানি নিষ্কাশনের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। ঘর পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন উপকারভোগীরা। প্রশাসন বলছে, আন্তরিকতা ও স্বচ্ছতা থাকলে দৃষ্টিনন্দন ও সকল সুবিধা সহ এমন প্রকল্প তৈরি করা সম্ভব। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নাগরিক সকল সুবিধা সহ নির্মাণ করা হচ্ছে কিশোরগঞ্জের যশোদল আশ্রয়ণ প্রকল্প। পাকা ঘরে লাগানো হয়েছে সিলিং, রান্নার জন্য ব্যবহার করা হচ্ছে গ্যাসের চুলা। শিশুদের জন্য নির্মাণ করা হয়েছে মিনি শিশু পার্ক, পানি নিষ্কাশনের জন্য পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে নালা, বনায়নের জন্য লাগানো হয়েছে গাছ। 15 বছর ধরে রাজমিস্ত্রির যোগালির কাজ করেন কিশোরগঞ্জের সদর উপজেলার ফাতেমা বেগম। আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়ে আবেগ আপ্লুত তিনি। তার মতো ঘর পেয়ে আনন্দিত অন্য উপকারভোগীও। আমি ঘর পাইছি, আমি অনেক আনন্দ হয়েছি। সবাই আমার কাছে, সবার লাগে আমি দৌড়ি, সবাই যে সুখে থাক। নিজের সংসারই চলছে না, জীবিত আল্লাহ আমরা খুব শান্তি আছি। সম্প্রতি কয়েকটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ নিয়ে সমালোচনা হয়েছে, তবে আন্তরিকতা থাকলে এমন প্রকল্পও তৈরি সম্ভব বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। যারা দায়িত্ব পালন করেন তাদের সদিচ্ছার বিষয়। আমাদের সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় অত্যন্ত আন্তরিক থেকে কিন্তু ওনার দায়িত্বটুকু পালন করেছেন। যেভাবে তারা এখানে সময় দিয়ে, শ্রম দিয়ে এবং প্রত্যেকটা জিনিস যেভাবে ভালো হয়, সুন্দর হয়, এভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করে বলবো যে এটা একটি সফল প্রজেক্ট হয়েছে। প্রকল্পটি অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে মনে করেন জেলা প্রশাসক। তো আমি মনে করি যে এটা অন্য যে উপজেলা নির্বাহী অফিসার আছে তাদের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত, যে এভাবে আশ্রয়ণ প্রকল্প আন্তরিকতার সাথে করলে এত সুন্দর, এত চমৎকারভাবে এটি করা যেতে পারে। 7 জুলাই উদ্বোধন করা হয় যশোদল আবাসন প্রকল্প। প্রকল্পের আওতায় 1247টি ঘরের মধ্যে নির্মাণ শেষ হয়েছে 946টি। সম্প্রতি ঘর হস্তান্তর করা হয়েছে 22টি পরিবারের মাঝে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। জামালপুরের মাদারগঞ্জের জোরখালী ইউনিয়নে দীর্ঘ 40 বছর ধরে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে হাজার হাজার বাসিন্দা।
রামচন্দ্রপুর গ্রামের মাছ দিয়ে বয়ে যাওয়া যমুনার শাখা নদীতে সেতু না থাকায় দুপারের মানুষের দুর্ভোগ নিত্যসঙ্গী। জামালপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে হলে কখনো কখনো সাঁতরে ৩০০ মিটারের নদীপথ পার হতে হয় স্থানীয়দের। মাদারগঞ্জের জোড়াখালী ইউনিয়নের কুকুরমারি আর রামচন্দ্রপুরের বাসিন্দাদের যোগাযোগের মাধ্যম এই নদীপথ। দু গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া যমুনার শাখা নদীতে ব্রিজ না থাকায় নৌকাতেই তাদের যাতায়াত। দীর্ঘ ৪০ বছর ধরে প্রতিদিন এপার ওপারের শত শত মানুষ চলাচল করে। গামছা বিনতে পারেন লাগে হাতরে দানে গাড়ি ঘোড়া চলে না, এরম মানে পাঠার হইতে গরু বাছু দুটো সাইডে মরছো। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় রামচন্দ্রপুরের বাসিন্দাদের। মুমূর্ষু রোগী নিয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হলে নদী পার হতে হয়। অনেক সময় পথেই প্রাণ হারান রোগীরা। কৃষিপণ্য বাজারে নিয়ে যেতেও চরম কষ্ট পোহাতে হয় তাদের। প্রসবের সমস্যা হলে আমাদের শর্ট টাইমের মধ্যে হাসপাতালে নিয়ে যাবো, এটা আমরা নিয়ে যেতে পারি না। এই জমির ফসলাদি আমরা কিভাবে নিয়ে যাই, কি করি, মাথার উপর আল্লাহ আছে তাই জানে। ব্রিজের অভাবে দুপারের ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যেতে হয় ঝুঁকি নিয়ে। এলাকাবাসীর দাবি দ্রুত ব্রিজ নির্মাণের। স্কুলের সময় আমরা স্কুল অনেক সময় ধরতে পারি না, খুবই অসহায়, অশান্তি। তখন মনে হলো যে অশান্তি এই বাংলাদেশের মধ্যে আমাদের মনে হয় আর কারণে আমাদের মতো। আমাদের একটা ব্রিজ অনেকদিন ধরে আশা দেয় কিন্তু দিতে আসে না। সমস্যাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশাসনের পক্ষ থেকে ব্রিজটি করার ব্যাপারে অফিসিয়াল বিষয় না থাকলে আমরা দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। একটি ব্রিজের অভাবে নদীর দুপাশে 12টি গ্রামের 40 থেকে 50 হাজার লোক যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সময় সংবাদ, জামালপুর। অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে 2 নারী সহ 3 ভারতীয় নাগরিককে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। হিলি ইমিগ্রেশন কর্মকর্তা জানান, বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদেরকে 12 বছর, 3 বছর এবং 11 মাস মেয়াদের সাজা ভোগ শেষে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দিনাজপুর জেলা কারাগারে কারাভোগ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ভারতে আটক অরেঞ্জ কাণ্ডের হোতা সোহেল রানাকে ফিরিয়ে আনতে সেদেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবিকে 2 দফা চিঠি দিয়েছে পুলিশ সদর দফতর। রোববার পাঠানোর প্রথম চিঠির কোনো সাড়া না পেয়ে দ্বিতীয় দফায় মঙ্গলবার আরেকটি চিঠি পাঠানো হয়। ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান অরেঞ্জের পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক সোহেল রানা ভারতে আটকের পর সেখানকার আদালত তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে ফিরিয়ে আনতে এরই মধ্যে পুলিশ সদর দফতর থেকে রোববার একটি চিঠি পাঠানো হয়েছে দিল্লির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবিকে। পুলিশ সদর দফতরের এনসিবি শাখা সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনতে চিঠিতে ভারতের এনসিবির পরামর্শ চেয়েছে। তবে 2 দিন পেরিয়ে গেলেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। এই অবস্থায় মঙ্গলবার আবারও একটি চিঠি পাঠানো হয়েছে। তাকে ভারত থেকে ফিরিয়ে আনার আইনি পদ্ধতি কি তা জানতে চাওয়া হয়েছে চিঠিতে। তার যে ধরা পড়েছে সে বিষয়ে ডিটেলসটা আমাদেরকে দেওয়ার জন্য আর আমাদেরকে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কোঅপারেট করার আইনগত পরামর্শ দেওয়ার জন্য। আজকে আমরা আরেকটা চিঠি পেয়েছি গুলশান থেকে কমিশনের মাধ্যমে, তাকে দেশে পেয়েছে, ওই জন্য আমরা আরেকটা মেইল এনসিবি দিল্লিকে করছি। 5 তারিখের পর থেকে এখনো ওদের রেসপন্স পাই নাই। গেল শুক্রবার অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে আটক করে তাকে। গ্রাহকের 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অরেঞ্জের বিরুদ্ধে গুলশান থানা এবং আদালতে মামলা করেন ভুক্তভোগীরা। এর মধ্যে 2টি মামলায় আসামি করা হয়েছে সোহেল রানাকে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। আইজিপি পরিচয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ট্রুকলার, জিমেল অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে সিআইডি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের দাবি, মুঠোফোনের বিভিন্ন অ্যাপে কৌশলে আইজিপির ছবি ও নাম ব্যবহার করে চাঁদাবাজি করতেন অভিযুক্ত আরিফ মঈনুদ্দিন। ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তার কাছে ফোন করে টাকা চাইছেন পুলিশ মহাপরিদর্শক, আবার কোনো এক ব্যক্তির চাকরির জন্য সুপারিশও করছেন তিনি। এমন খবরে প্রথমে কিছুটা খটকা লাগলেও আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা, কারণ ট্রুকলারেও ভেসে উঠবে তারই নাম।
হোয়াটসঅ্যাপ, গুগল, ফেসবুক, ট্রুকলারে সুকৌশলে আইজিপির নাম, ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে প্রতারণা করে আসছেন সাবেক এক ব্যাংক কর্মকর্তা। কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর করা মোহাম্মদ আরিফ মাইনুদ্দিন নামের এই ব্যক্তিকে সম্প্রতি রাজধানীর হাজারীবাগ থেকে গ্রেফতার করে সিআইডি। সে 2টি বেসরকারি ব্যাংককে কল করেছে, একটায় কিছু টাকার জন্য আর একটা তাকে একটা চাকরি দেওয়ার জন্য। অ্যারেস্ট করার পর সে সবকিছু স্বীকার করেছে। শুধু আইজিপি নয়, কোনো কর্মকর্তার নামেও প্রতারণা করে থাকতে পারে বলে ধারণা করছে সিআইডি। করোনা মহামারীর এই সময় বেকার হয়ে পড়া মাইনুদ্দিন 5 থেকে 6 মাসের পরিকল্পনায় এমন প্রতারণায় নিজেকে জড়ায় বলেও জানান তারা। অন্তত 5-6 মাস যাবৎ সে এইসব কাজকর্ম নিয়ে চিন্তা ভাবনা করছে, বাট সে এই করোনার পরেই বেকার হয়ে গেছে। শুধু ইন্সপেক্টর জেনারেল মহোদয় না, আরও হয়তো কোনো সরকারি গুরুত্বপূর্ণ কর্মকর্তা, এবং আমরা একটু বেসরকারি এখনো অসমর্থিত যে তারা সম্ভবত প্রধানমন্ত্রীর কোনো কর্মকর্তার নামও ব্যবহার করছে। প্রতারণার শিকার কিংবা সন্দেহ হলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বানও জানায় সিআইডি। ডেফিনেটলি আপনারা পুলিশের কাছে আসবেন, পুলিশের সাহায্য নেবেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ভেজাল খাদ্যপণ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে সিলগালা ও 25,000 টাকা জরিমানা করেছে বিএসটিআই। এআর কনজিউমার লিমিটেড নামে একটি কোম্পানি অনুমোদনহীন জুস সহ ভেজাল খাদ্যপণ্য তৈরি করে আসছিল। মঙ্গলবার অভিযান চালিয়ে জব্দ করা হয় 800 কার্টন পণ্য। তবে পালিয়ে গেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। কেমিক্যাল ও ক্ষতিকারক রং মিশিয়ে মোহাম্মদপুরের এআর কনজিউমার লিমিটেডের কারখানায় তৈরি হতো ভেজাল জুস ও আইস ললি সহ বিভিন্ন ফ্লেভারের তরল খাদ্যপণ্য। সাধারণত শিশু খাদ্য হিসেবে এসব ভেজাল পণ্য ঢাকার বিভিন্ন দোকানে বাজারজাত করে আসতো কোম্পানিটি। এমনকি অনুমোদন না নিয়েও অবৈধভাবে ব্যবহার করা হতো বিএসটিআইয়ের লোগো। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালায় বিএসটিআই। এ সময় কারখানার মালিকসহ কর্মকর্তারা পালিয়ে গেলে সিলগালা করা হয় কারখানাটিকে। জব্দ করা হয় 800 কার্টন ভেজাল খাদ্যপণ্য। এরা নন ফুড গ্রেড কালার এবং চিনি দিয়ে বাচ্চাদের জন্য খাবার, ফ্লেভার ড্রিঙ্কস এবং ললিপপ তৈরি করত। অবৈধভাবে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত এবং পরীক্ষা নিরীক্ষা ব্যতীত এই পণ্য তারা উৎপাদন এবং বাজারজাত করতেছিল। বিএসটিআই কর্মকর্তা জানান, মানহীন এসব ভেজাল জুসের উপাদান হিসেবে ক্ষতিকারক কেমিক্যাল ও রং ব্যবহার করা হয়েছে, যা খেলে কিডনি রোগ ও ক্যান্সারের ঝুঁকি রয়েছে। শিশুদের জন্য যদি এটা বেশি দিন খায়, পেটের বিভিন্ন ধরনের রোগ সহ এমনকি ক্যান্সারের হওয়ার সম্ভাবনা থাকবে। কিডনির জন্য ক্ষতিকর তো অবশ্যই। অনুমোদনহীন পণ্য চেনার উপায় হিসেবে কিউআর কোড চেকিং পদ্ধতি চালুর কাজ চলছে বলে জানান বিএসটিআই কর্মকর্তা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পচা মাছ আর কয়েকদিন আগে রেখে দেয়া বাসি খাবার দেদারসে বিক্রি হচ্ছে রেস্তোরাঁয়। রান্নাঘরেও অস্বাস্থ্যকর পরিবেশ। রাজধানীর মোহাম্মদপুরে 3টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে 2 লাখ টাকা জরিমানা করেছে ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্বেচ্ছাতে অস্বাস্থ্যকর রান্নাঘর, পচাবাসী উপকরণ দিয়েই তৈরি হচ্ছে নতুন নতুন খাবার। মোহাম্মদপুরের কাটাসুরের ভাত ভর্তা রেস্তোরাঁর রান্নাঘরে মেলে এমনই চিত্র। রান্নাঘরের ফ্রিজে দেখবেন যে একসাথে মাংস এবং যে অন্যান্য যে মশলা রয়েছে সেগুলি একসাথে রাখা হয়েছে, এবং রান্নাঘর, এই পুরো রান্নাঘর জুড়ে যে অস্বাস্থ্যকর পরিবেশ তাহলে আসলে দেখলেই বোঝা যাবে। এবং এখানে দেখবেন তাকে বিভিন্ন ধরনের মশলা যা অনেক পচাবাসী, এবং এই মাছ, পচা মাছ, তারপরে এখানেও রয়েছে পচা ইলিশ মাছ, তারপরে এই যে তেহারির যে পচা মাংস, বাসি যে মাংস, সেগুলিও রয়েছে। মঙ্গলবার দুপুরে এই রেস্তোরাঁয় র্যাব 2কে সঙ্গে নিয়ে অভিযান চালান ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল করিম। অভিযানে 1 লাখ টাকা জরিমানা করা হয়। ফ্রিজে তো এরকম খাবার রাখার নিয়ম না, আপনি এভাবে রাখছেন তো, ভুল করে রাখছে মেয়েটেরা। এর আগে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও লেবেলবিহীন মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়া যায় বাগদাদ বিরিয়ানি অ্যান্ড কাবাব হাউসে। এতে রেস্তোরাঁর মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে ছায়ানীর কাবাব অ্যান্ড রেস্টুরেন্টকেও 50,000 টাকা জরিমানা করা হয়। বাসা ময়লা হবে না, এক মিনিটের মধ্যে ময়লা হয়ে যাবো, আপনি কি করবেন? না সেটা আমার মুষ্ট হয়েছে। 3টি দোকানে আমরা 2 লাখ জরিমানা করেছি। এখানে খাবার যেখানে রান্না করা হয় সেখানকার পরিবেশের মান অত্যন্ত নোংরা। জরিমানার 1 লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে গ্রেফতার করা হয় ভাত ভর্তা রেস্তোরাঁর ম্যানেজার জাহাঙ্গীরকে। তাকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে সাংবাদিকের নামে মিথ্যা মামলা ও নির্যাতন ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেন সাংবাদিকরা। বক্তারা বলেন, দৈনিক শ্যামবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সহ আরও 6 সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা করা হয়েছে।
অবিলম্বে এই মামলা প্রত্যাহার ও সারা দেশে সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবি জানান তারা। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য রাখেন। কুড়িগ্রামের ফুলবাড়িতে খাস জমিতে বসবাসকারী পরিবারকে উচ্ছেদ না করতে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি দেন সংশ্লিষ্ট 21টি পরিবারের সদস্যরা। জানা যায় তারা 7 বছর আগে ভারতের আসাম রাজ্য থেকে বিতাড়িত হয়ে এসে তৎকালীন ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৌখিক অনুমতি নিয়ে 39% জমিতে ঘর তুলেছিলেন। সম্প্রতি উপজেলা প্রশাসন তাদের বসতভিটার স্থান খালি করার নির্দেশ দিয়েছে। উপজেলা প্রশাসন আমাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র যাওয়ার আদেশ দিয়েছে। এই আদেশ পাওয়ার পরে আমরা বিস্মিত হয়ে আমরা আজকে জেলা প্রশাসক মহোদয়ের দ্বারস্থ হয়েছি, যাতে করি আমরা যে ভূমিহীন পরিবারগুলি পুনর্বাসিত করার ব্যবস্থা উনি করেন। নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে মশা নিধন অভিযান। গতকাল দুপুরে শহরের পূর্ব পাইকপাড়ায় নিজ বাসভবনের সামনে মশার ওষুধ ছিটিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র নায়র কবির। এ সময় পৌরসভার সব ওয়ার্ডের কাউন্সিলর ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগ প্রতিরোধে পৌর এলাকার সব ওয়ার্ডে একযোগে এই কার্যক্রম চলবে বলে জানান পৌর মেয়র। আজকে থেকে আমরা উদ্বোধনের মাধ্যমে জিনিসটা আরম্ভ করছি। এটা প্রতিটা ওয়ার্ডে দেওয়া হবে এবং প্রতিটা এলাকায় দেওয়া হবে। ডেঙ্গু যে অবস্থা আছে মানুষের যদি না কমে ততদিন পর্যন্ত এটা চলমান থাকবে। মাদারীপুরে ক্লাব ফুটে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের হলরুমে এই কর্মশালা হয়। দ্য গ্লেনকো ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াক ফর লাইফের সহযোগিতায় এতে অংশ নেন জেলার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে কর্মরত চিকিৎসাসেবীরা। বক্তারা বলেন, বাঁকানো পা বা ক্লাবফুট রোগে আক্রান্ত প্রত্যেক শিশুকে জন্মের পরপরই চিকিৎসা করানো প্রয়োজন। এতে শিশু বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে হাঁটতে পারবে। এ বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান বক্তারা। নেত্রকোনায় বিনামূল্যে 3 দিনব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসকের সভাপতিত্বে সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালি এই কর্মসূচি উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় পৌরসভার 9টি ওয়ার্ডের মধ্যে 1300 জন নারীকে 800 টাকা করে ভাতা ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে। প্রথম দিনে পৌরসভার 3টি ওয়ার্ডের প্রায় 4 শতাধিক নারীকে এই সেবা দেওয়া হয়। সুন্দর আগামী প্রজন্ম গড়ে তুলতে শিশুরা যেন পরিপূর্ণভাবে বেড়ে উঠতে পারে, সেটি হচ্ছে এই কর্মসূচির মূল লক্ষ্য। মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মৌলভীবাজারে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে 450 কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য নেসার আহমেদ সহ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2021-22 সালের জাতীয় রাজস্ব বাজেটের আওতায় জেলার বিভিন্ন জলাশয়ে 2335 কেজি রুই কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দিনাজপুরের 10 মাইল এলাকায় রয়েছে উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম পাইকারি কলার হাট। চাষি, ব্যবসায়ী ও পাইকারদের হাটটাকে সকাল থেকেই জমে ওঠে বেচাকেনা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, এই মুহূর্তে আমি দিনাজপুরের আপনার 10 মাইলের কলার হাটে রয়েছি। এটি দেশের উত্তরাঞ্চল আমরা যেটি জানি যে দ্বিতীয় বৃহত্তম কলার হাট। এখান থেকে সকাল থেকে কিন্তু এখানে আপনার কলা বেচাকেনা আপনার জমজমাট অবস্থা দাঁড়িয়েছে এবং বিশেষ করে এই হাটে আমরা যেটা লক্ষ্য করেছি যে এখানে বিভিন্ন প্রকারের আপনার কলা এখানে আমরা দেখছি। বিশেষ করে আপনার মেহের সাগর যেটি অত্যন্ত পরিচিত এই কলা, পাশাপাশি মালভোগ,
চিনি চাম্পা কলা, আপনার আছে সবজি কলা, এই কলাগুলো এখানে আপনার এখানে বিক্রি হয়। তবে আমি এই হাটে যেটা দেখছি যে পাইকারি কলার বাজার, এখানে তাদের সাথে কথা বলে দেখেছি গত কয়েকদিন আগে কলার যে দাম ছিল সেটার দাম কিন্তু আজকের যে বাজার সেটা কিছুটা কম। আমি এই মুহূর্তে একজন কলার যে ব্যবসায়ী রয়েছে তার কাছে আমি জানতে চাবো যে কলার বর্তমান যে অবস্থা, সেই অবস্থা কি, আজকের যে হাটের কি অবস্থা একটু বলেন না। আজকে যে হাটের অবস্থা, গত এক সপ্তাহে বাজার ভালো ছিল, আজকে হাটের বাজার একটু খারাপ। এক সপ্তাহ থেকে বাজার খারাপ চলতেছে। আর দিনাজপুর জেলার 10 মাইল সবচেয়ে বড় হাট। এখানে বিভিন্ন জেলা থেকে পাইকার এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পাইকার আসে এবং খরেয়ারা এখানে মাল বেচা কিনা করে। আর এখন বর্তমানে এক সপ্তাহ থেকে খুবই বাজার খারাপ চলতেছে। আমরা যে কলার যে ব্যবসায়ী যিনি বিক্রি করতে আসেন তিনি বলছেন গত সপ্তাহে যে দাম ছিল সেটি কম। এখন কিন্তু প্রতি কাঁদি আপনার এইখানকার যেটা ভাষায় কাঁদি বা পাইন বলে, সেটি কিন্তু আপনার আগে যেটা বিক্রি হতো 600-700 টাকা, কিন্তু আজকে যে বাজার থেকে দেখছি 300 থেকে 400 টাকা একটা প্রকার ভেদে কিন্তু আপনার এই কলাগুলো এখানে বিক্রি হয়। আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে আপনার 13টি উপজেলা, কম বেশি সব উপজেলায় কলা উৎপাদন হয়। 4টি উপজেলায় কিন্তু আপনার সবচেয়ে বেশি কলা উৎপাদন হয়, সেটি হচ্ছে আপনার কাহারোল, সদর উপজেলা, বিরল এবং বীরগঞ্জ। 70% কলা কিন্তু এই অঞ্চলে এখানে উৎপাদন হয়। এবং আপনাকে বলি যে এই যে কলার যে হাট, এই হাট আপনার শ্রাবণ এবং আশ্বিন পর্যন্ত এই 3 মাস কিন্তু এখানে কলা বেচা কেনা হয়। এবং আমরা যেটা দেখেছি যে বাইরে যারা পার্টি তারা কিন্তু আপনার কলা নেওয়ার জন্য এখানে এসেছেন। বিশেষ করে প্রায় শতাধিক ব্যাপারী যারা এখানে আসছেন, দর কষাকষি করেন, যাদের মনোপুত হয় কলা নিয়ে আবার তারা ঢাকা সহ বিভিন্ন জেলায় তারা এখানে পাঠান। আর এই যে কলার যে হাট, এই হাটে কিন্তু আপনার প্রায় 1/2 শ্রমিক জড়িত রয়েছে, যারা মৌসুমি শ্রমিক। এই শ্রমিকগুলো কিন্তু এই কলা এখানে আপনার যতদিন পর্যন্ত হাট থাকে কলা তারা এখানে বেচাকেনা করে। তো জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক জানিয়েছেন দিনাজপুরে কলার যে উৎপাদন প্রায় 4000 হেক্টর জমিতে এখানে কলা উৎপাদিত হয়েছে। এবং কলা কিন্তু দিনে দিনে আপনার খুব লাভজনক অবস্থায় যাচ্ছে। তারা যেটা জানিয়েছেন যে এখানে অল্প সময় এবং অল্প পরিশ্রমে কলা আবাদ করা যায়, এবং কলার আবাদ করার পরে তারা যেটা বিক্রি করে তারা কিন্তু অনেক লাভবান হন। আপনি জানেন যে এবার করোনাকালীন সময় দিনাজপুরে আপনার কলার যে আবাদ, এই আবাদে কিন্তু আপনার অনেক লাভবান হয়েছে। এবং যারা আপনার কলা খান বিভিন্ন হাটে আমরা দেখেছি এই কলা কিন্তু বিক্রি হয়। বিশেষ করে উঁচু জমিতে কলার চাষ হয়। এই কলার চাষ হওয়ার কারণে কৃষকরা কিন্তু আগ্রহী করছেন যে এই কলা চাষ করে তারা লাভবান হচ্ছেন। তো আমি আপনাকে আবার বলি যে এখানে যারা কলা বিক্রি করতেছেন, বিশেষ করে কৃষক কলা চাষিরা, তারা কিন্তু কলা নিয়ে আপনার ব্যাপারীদের কাছে বিক্রি করেন এবং এই সে কলা কিন্তু তারা আপনার ট্রাকে করে বিভিন্ন জেলায় তারা আপনার দিয়ে যান। তো আমি এই যে কলার হাট, এই কলার হাটটি কিন্তু আগামী আরও হয়তো 1-2 মাস এখানে চলবে। এবং যারা এখানে ব্যবসা করতে আসেন তারা বলছেন এবার কলার উৎপাদন অনেক বেশি হয়েছে, এবং বেশি হওয়ার কারণে গত 1 সপ্তাহ আগে যে দাম ছিল সেটা কিন্তু এখন কিছুটা পড়তির দিকে। এবং তারা বলছেন যে আগামী হয়তো আরও 2-4 দিনের বেশি পরে কলার দাম আরও আপনার বেশি হবে। তো আমার কাছ থেকে এই 10 মাইল কলার হাট থেকে সর্বশেষ এই ছিল ইমা। দিনাজপুরের পাইকারি কলার হাট থেকে আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। অনিয়ম ও বিধি বহির্ভূত সমিতি পরিচালনার অভিযোগে জয়পুরহাটের সাততারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সব কার্যক্রম বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে 5পিপি উপজেলার সালাইপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেনের নেতৃত্বে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনি ওই সমিতির কার্যালয়টি সিলগালা করেন। পরে ইউএনও জানান, দীর্ঘদিন ধরে সাততারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সমবায় সমিতির নিয়ম উপেক্ষা করে দাদন ব্যবসা করে আসছিল। বিষয়টি তদন্ত করে অনিয়মের সত্যতা পাওয়ায় সমিতির কার্যালয় সহ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি জয়পুরহাটে নামে বেনামে পাড়া মহল্লায় অবৈধভাবে গড়ে ওঠা সমবায় সমিতির দাদন ব্যবসা করছে, নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ শিরোনামে বিশেষ একটি প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ।
বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে সুযোগ পাওয়ায় গাইবান্ধার ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের যৌথভাবে সংবর্ধনা দেয় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা ও মাইন্ডব্রিজ ট্রাস্ট। এ সময় শিক্ষার্থীদের এককালীন বৃত্তি ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। এমন উদ্যোগের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করে শিক্ষার উন্নয়নে অবদান রাখতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। ভোরের সময় আরও থাকছে সিরিজের চতুর্থ টি-20তে আজ বিকেলে মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। ভুল শুধরে সিরিজ নিশ্চিতের লক্ষ্য টাইগারদের, সমতায় ফিরতে চায় কিউইরা। ভারতের কাশ্মীরে পর্যটকদের আনাগোনা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দূষণ। ময়লা আবর্জনা পরিষ্কার করতে নেওয়া হয়েছে নানা ধরনের উদ্যোগ। স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা মিলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। তারা বলছেন, পর্যটন ব্যবসা দীর্ঘমেয়াদী করতে পরিবেশ রক্ষা করা সবার আগে জরুরি। প্রাকৃতিক সৌন্দর্যের আধার কাশ্মীর, সেখানকার লেক আর জলাশয়গুলো পর্যটকদের টানে যে কোনো মৌসুমেই। করোনার ঊর্ধ্বগতির কারণে এতদিন ভ্রমণে ছিল বিধিনিষেধ, তবে এখন তা আর নেই। কোভিড পরিস্থিতির উন্নতির পর দর্শনার্থীরা যখন আসতে শুরু করেছেন, তখন জলাশয়গুলোর পরিবেশও হয়ে পড়ছে নোংরা। আর তাই তো শ্রীনগরের বিখ্যাত ডাল লেক পরিষ্কার করার মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। স্থানীয় ট্রাভেল অপারেটররা এই পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন। তারা বলছেন, এমন কার্যক্রম আগামীতেও চলবে। নেহেরু পার্কে প্রচুর মানুষ ঘুরতে আসেন। এখানকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে পর্যটকদের আরো বেশি আকর্ষণ করতে। ताकि आप अपने सराउंडिंग्स को जितना हो सके उतना क्लीन रखो। इसमें बहुत सारी स्पीशीज हैं फिशेस की, बहुत सारे অনেক প্রজাতির মাছ এই জলাশয়ে থাকে, তবে প্লাস্টিক দিয়ে সেখানে সমস্যার সৃষ্টি করা হয়েছে। इसको गंदा कर देता है ये मछलियों के लिए, जो बाकी इसमें कीड़े मकोड़े हैं। সংশ্লিষ্টরা বলছেন, মাসে 2 থেকে 3 বার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলে পরিবেশের জন্য তা উপকারী হবে। কারণ মানুষ যত বাড়ে ততই বাড়ে দূষণ, আর এই দূষণই পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। পথচারীদের ভিড় যেসব রাস্তায় বেশি, সেখানে রোবট দিয়ে নজরদারি করবে সিঙ্গাপুর। কেউ কোনো নিয়ম ভাঙছে কিনা তার উপর নজর রাখবে হাভিয়ার নামের ওই রোবট। ফুটপাত বা সাইডওয়াকে মোটরসাইকেল তুলে রাখলেও তা ঠিকই বুঝতে পারবে সে। এ সম্পর্কে কমান্ড সেন্টারকে অবহিত করা ছাড়াও মানুষকে সঠিক আচরণ শেখাতে নিজ পর্দায় বার্তা দেখাবে রোবটটি। রোবটটিতে থাকা ক্যামেরার সাহায্যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আশপাশের সবকিছু দেখতে পাবে কমান্ড সেন্টার। অল্প আলোতেও আইআর এবং লো লাইট ক্যামেরা ব্যবহার করে ছবি তুলতে পারবে এটি। হাভিয়ারের মতো রোবটগুলো যেন জড়ো এবং চলমান প্রতিবন্ধকতা এড়িয়ে চলতে পারে, সেজন্য সেন্সরও রয়েছে এতে। সিঙ্গাপুর এরই মধ্যে নিজেদের নজরদারি ক্যামেরা বাড়ানোর ঘোষণা দিয়েছে। আগামী দশকের মধ্যে ক্যামেরার সংখ্যা দ্বিগুণ করে 2 লাখ করা হবে বলে জানিয়েছে দেশটি। পাশাপাশি দেশটির সরকার আশা করছে টহলের জন্য মানবকর্মীর প্রয়োজন কমাবে রোবটের ব্যবহার। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। করোনার চোখ রাঙানি উপেক্ষা করেই খুলে দেওয়া হয়েছে স্পেনের সব শিক্ষা প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ বলছে, সামাজিক দূরত্ব ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই চলবে ক্লাস। পাশাপাশি শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রয়োগের হারও বাড়ানো হবে। এদিকে শিশুদেরও করোনা টিকা দেওয়া শুরু করেছে কিউবা। 2 বছর বা তার ঊর্ধ্বে সব শিশুকে আনা হচ্ছে টিকার আওতায়। করোনায় বিপর্যস্ত বিশ্বের বহু দেশ এখনও স্বাভাবিক জীবনে ফিরতে হিমশিম খাচ্ছে ধনী দেশগুলো। অনেক দেশেই লকডাউনের কারণে থমকে রয়েছে মানুষের দৈনন্দিন কার্যক্রম। তবে অন্যান্য দেশের চেয়ে ব্যতিক্রম চিত্র স্পেনে। সংক্রমণ কমতে থাকায় দেশটিতে খুলে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। ফলে প্রায় 80 লাখের বেশি শিক্ষার্থী আবার ফিরলেন চিরচেনা ক্লাসরুমে। তবে কর্তৃপক্ষ বলছে, শিক্ষা প্রতিষ্ঠান খুললেও মানতে হবে করোনার স্বাস্থ্যবিধি। এদিকে শিশুদেরও করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু করেছে কিউবা। 2 বছর বা তার ঊর্ধ্বে সব শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, কিউবা তাদের জনগণকে নিজেদের তৈরি টিকাই দিচ্ছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের 90% মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিউবার তৈরি টিকাকে এখনও স্বীকৃতি দেয়নি।
অন্যদিকে কোয়ারেন্টিনের কঠোর নিয়ম ভঙ্গ করায় ও প্রাণঘাতী করোনা ভাইরাস অন্যদের মধ্যে ছড়ানোর দায়ে ভিয়েতনামে ২৮ বছর বয়সী এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ভিয়েতনাম নিউজ এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গেল জুলাইয়ে হো চি মিন শহর থেকে কামাওয়ে প্রদেশে যান লে ভেন ত্রি। সেখানে ২১ দিন কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও তা মানেননি তিনি। কর্তৃপক্ষ জানায়, লে ভেন ত্রির মাধ্যমে সংক্রমিত হয়েছেন বেশ কয়েকজন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। কুয়েত এয়ারওয়েজ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটে ১০৮৬ জন যাত্রী বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে কুয়েত প্রবেশ করতে পারবেন। এতে করে ছুটিতে দেশে গিয়ে আটকে পড়া প্রবাসীরা যেমন নিজ কর্মস্থলে ফিরতে পারবেন, তেমনি কুয়েতে থাকা প্রবাসীরাও যেতে পারবেন নিজ দেশে। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। কুয়েত বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালুর অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কুয়েত এয়ারলাইন্স। প্রতি ফ্লাইটে যৌথভাবে নির্ধারিত আসনে সপ্তাহে ৫ দিন সরাসরি কুয়েত বাংলাদেশ ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইন্স দুটি। কুয়েত সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দুটি এয়ারলাইন্স যৌথভাবে প্রতি সপ্তাহের সোমবার ৭৫ জন, মঙ্গলবার ১৫০ জন, বুধবার ১৪৩ জন, বৃহস্পতিবার ৭৫ জন এবং রোববার ১০০ জন করে যাত্রী বহন করতে পারবে। ফ্লাইট চালুর ব্যাপারে যে কোনো মুহূর্তেই আসতে পারে নির্দেশনা। সরকারের সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশিরা। ইতিমধ্যে জানতে পারলাম কুয়েত গভর্নমেন্ট ডাইরেক্ট ফ্লাইটের পারমিশন দিয়েছে। কুয়েত প্রবাসী সকলেই এখন কম খরচে কুয়েতে আসতে পারবেন। এই জন্য কুয়েত গভর্নমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এদিকে ছুটিতে গিয়ে দেশে আটকা পড়া অনেক প্রবাসী অনেক দামে টিকিট কিনে সৌদি আরব, তুরস্ক, বাহরাইনে ট্রানজিট নিয়ে কুয়েতে প্রবেশ করছেন। ইতোমধ্যে মিশর ও ভারতের সাথে সরাসরি ফ্লাইট চালু হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার। কুয়েতের সাথেও সরাসরি ফ্লাইট চালু হলে প্রবাসীরা সহজেই নিজেদের কর্মস্থলে ফিরতে পারবেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় প্রাণঘাতী করোনার তীব্রতা কমলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণ, বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। মহামারী নির্মূলে দেশটির নাগরিকদের ভ্যাকসিনের আওতায় আনতে সহজ করা হয়েছে টিকার রেজিস্ট্রেশন। সকল প্রবাসীদের সুযোগ দেওয়ায় সহজেই ভ্যাকসিন নিতে পারছেন দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকা থেকে বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। দক্ষিণ আফ্রিকায় মহামারী করোনার তৃতীয় ধাপের আক্রমণ কমলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণ আর মৃত্যুর হার। করোনা নির্মূল দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতি এড়াতে দেশটিতে বসবাসরত স্থানীয় এবং প্রবাসীদের ভ্যাকসিনের আওতায় আনতে নেওয়া হয়েছে কার্যকর উদ্যোগ। বাড়ানো হয়েছে টিকা গ্রহণ কেন্দ্র আর কমানো হয়েছে বয়সের সময়সীমা। প্রতিদিন টিকা নিচ্ছেন হাজার হাজার মানুষ। উন্নত পরিবেশ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ২ দফায় জনসন অ্যান্ড জনসন ও ফাইজারের টিকা দিতে পারায় আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে দক্ষিণ আফ্রিকা সরকার সকলকে কোভিড-19 ভ্যাকসিনের আওতায় আনা হইতেছে। 18 বছর থেকে সকলকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমরা প্রবাসী বাংলাদেশিরও ভ্যাকসিন নিতে পারছি। টিকা দিতে পেরে আমরা খুবই আনন্দিত এবং মুগ্ধ। আশা করি এভাবে টিকা দিতে থাকলে এদেশ থেকে কোভিড নির্মূল হবে। দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 28 লাখের বেশি মানুষ। দেশটিতে ভ্যাকসিন প্রয়োগের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 1,38,00,000। প্রাণঘাতী করোনার 3 দফা আক্রমণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দক্ষিণ আফ্রিকার কোভিড নির্মূলে গণহারে ভ্যাকসিন দিচ্ছেন দেশটির সরকার। ভ্যাকসিন প্রদান এবং গ্রহণ সহজ প্রক্রিয়ায় সম্পন্ন করতে পেরে খুশি দেশটিতে বসবাসরত স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। ভেনিসের রিগাতা স্টোরিকা বা নৌকাবাইচ বিশ্বের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী অনুষ্ঠান। 942 সাল থেকে সেপ্টেম্বর মাসের প্রথম রোববার ভেনিসের গ্র্যান্ড ক্যানেলে এই উৎসব হয়। বছর জুড়ে ভেনিসের 10টি অঞ্চলের মধ্যে নৌকাবাইচের আঞ্চলিক প্রতিযোগিতা হয়। বিভিন্ন অঞ্চলের প্রথম সারির কয়েকটি দল ভেনিসের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। সাগরে ভাসমান ভেনিস শহরের যোগাযোগের ক্ষেত্রে নৌযানই হলো একমাত্র যানবাহন। 942 সালে ভেনিসের এক উৎসব থেকে শহরের সুন্দরী তরুণীদের জলদস্যুরা নৌকায় করে তুলে নিয়ে যায়। সেই সময় স্থানীয় নৌকাগুলো জলদস্যুদের তাড়া করে ধরে ফেলে এবং তরুণীদের উদ্ধার করে শহরে নিয়ে আসেন। সেই থেকে প্রায় 1100 বছর ধরে সেপ্টেম্বর মাসের প্রথম রোববার ভেনিসের রিগাতা স্টোরিকা বা নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি স্থানীয় এবং পর্যটকদের
পর্যটকদের নিকট অত্যন্ত আকর্ষণীয়। ১৬০০ বছরের পুরনো পৃথিবীর ঐতিহাসিক এই নৌকাবাইচ প্রতিযোগিতার দিনটি ভেনিসের বিশেষ দিন। ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি কেবল ভেনিসেই অনুষ্ঠিত হয়। আপনারাও সকলে আসুন তা উপভোগ করতে। ভেনিসের রিগাতা স্টোরিকা অনুষ্ঠানটি স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের কাছে দিন দিন আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। করোনার কারণে গেল বছর কিছুটা ভাটা পড়লেও এবছর শহর জুড়ে তিল ধারণের স্থান ছিল না। এবারই প্রথমবারের মতো ছিল মহিলা প্রতিযোগীদের অংশগ্রহণ, ছিল অগণিত দেশি বিদেশি পর্যটক। অনুষ্ঠানটি এত বেশি আকর্ষণীয় এবং ঐতিহাসিক যে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট নিজ খরচে একই বছর 2 বার আয়োজন করেছিলেন রিগাতা স্টোরিকা। জলদস্যুদের কবল থেকে ভেনিসের সুন্দরীদের উদ্ধার করতে হাতে চালিত লগি ভয়টার মাধ্যমে দ্রুত নৌকা চালানোর কৌশল একসময় ছিল খুবই গুরুত্বপূর্ণ ভেনিসে, কিন্তু এখন তা ভেনিসের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ, যা চলছে প্রায় 1600 বছর ধরে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। ভোরের সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিআরটি প্রকল্পের ফাঁদে 9 বছর ধরে ঢাকা গাজীপুর ময়মনসিংহ রুটে চরম ভোগান্তি, সমালোচনার মুখে বেড়েছে কাজের গতি, আগামী বছরের ডিসেম্বরেই চালুর আশা। বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে ভাইয়ের আবেদন, মন্ত্রী বললেন আইনি প্রক্রিয়া ছাড়া সম্ভব নয়, সরকার চাইলেই পারে বলছেন বিএনপি নেত্রীর আইনজীবী। বন্যা আর ভাঙনে দিশেহারা মানুষ, মাদারীপুরে কুমার নদ গিলে খাচ্ছে বসতভিটা ফসলি জমি, ফেনীতে প্রতিনিয়তই ভেসে যাচ্ছে দফায় দফায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।